হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছি ফাইলটা। ওকে, আচ্ছা, হোপফুলি আপনি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো জি স্যার। আমানত চৌধুরী মুনা আপনার ফাইল দিয়েছেন, আমরা ওনারটা ওপেন করছি যেহেতু উনি কোডিং করেছেন। সবাই ঠিক এইভাবে কোডিংগুলো করবেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। কোডিং করার পরে আমাদের যে কাজটা হবে এইটাকে আমাদের এসপিএসএস এ ইনপুট করতে হবে। আজকে আমরা এসপিএসএস এ ইনপুট করা থেকে শুরু করে অ্যানালাইসিস গুলো দেখবো স্যার, তাই তো? আমরা তো অ্যানালাইসিস গুলো দেখবো আজকে। জি, অ্যানালাইসিস গুলো দেখবে। আগে আপনি যে ডেটাটা যে কি সুন্দর করে আমানা এটা করেছে, ইচ এন্ড এভরিবডি মাস্ট হ্যাভ ডান দিস থিংস অ্যাকর্ডিংলি, এবং প্রত্যেকের ডেটা আপনি ওরা এইভাবে করে দেবে। করে দেওয়ার পরে আপনি এই একটা ডেটা দিয়ে করবেন, ওরা সব করবে। আমি রিকোয়েস্ট করছি অন্যান্য স্টুডেন্টরা, জাস্ট ওপেন ইউর ল্যাপটপ অর হোয়াট এভার and SPSS uploaded. Thank you. আচ্ছা, থ্যাংক ইউ আমানা, বাট এখানে আপনার এই ফাইল নেমটা ইজ রং ফাইল নেম টু সেন্ড ইউর একাডেমিক ডকুমেন্ট। এটাকে আপনার আইডি নেম এবং সাবজেক্ট টাইটেল দিয়ে সেন্ড করতে হবে। হ্যাঁ, এতে করে বিষয়টা খুব ইজিয়েস্ট হবে ফর এভরিওয়ান টু রিচিং। আমরা আপনার ইয়েটা যেটা কোশ্চেনিয়ার ছিল সেটাকে একটু ওপেন করবো। আপনার আমানা দিয়েছিল আপনার এটা, আমার এখানে তো চলে আসার কথা। আপনার ফাইনাল কোশ্চেনিয়ারটা রিভিউ করার পরে যেটা একদম ফাইনাল, ওইটা একটু সেন্ড করবেন কাইন্ডলি। জি ভাইয়া। আচ্ছা, দেখেন এই কোশ্চেনটা নেওয়ার কারণ হচ্ছে আমরা এই কোশ্চেন থেকে কোন কোন জিনিসগুলোকে কিভাবে ইনপুট করব সেটা এখান থেকে আমরা জিনিসটা দেখব। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের লাগবে না, প্রত্যেকটা জিনিসই লাগবে কিন্তু কিছু জিনিস লাগবে না। এখন কি লাগবে আর কি লাগবে না সেটাই আমরা দেখব। আপনাদের হয়তো মনে আছে যে আমরা প্রথমে যখন কোশ্চেন করেছি তখন কিন্তু আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়া দুটো কোশ্চেন ছিল, যে আপনি কখনো এটা ব্যবহার করেছেন কিনা, ওখানে খেয়েছেন কিনা, গিয়েছেন কিনা। যে কোশ্চেন দিয়ে আমরা বলে থাকি যে আমরা ভ্যালিড রেসপন্ড কিনা সেটা আমরা চেক করে দেখব। এই কোশ্চেনটা তো আমরা ভ্যালিডেশনের জন্য চেক করি, তাই না? আমার রেসপন্ডটা ভ্যালিড কিনা, ওটা তো আমার হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য যখন সফল হয়ে গেল, আমি আমার ভ্যালিড রেসপন্ড পেয়ে গেলাম, দেন এই দুটো কোশ্চেন আমার আর কোনো কাজ নেই। ইন দ্যাট কেস এক্সেল ফাইলটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। এই যে জেনারেল ইনফরমেশন যেটা উনি করেছেন, এই দুইটা কোশ্চেন যেটা কিনা ওই এক্সক্লুশন ক্রাইটেরিয়া, কারো যদি একটা থাকে তাহলে একটা ডিলিট করে দিবেন, আর যদি কারো দুইটা থাকে তাহলে দুইটা ডিলিট করে দিবেন। এখান থেকে আমি এই ফাইল দুটো ডিলিট করে দিলাম। এখন আমার কাছে থাকলো কোনগুলো কোশ্চেন? আমার ডেমোগ্রাফিক, যেগুলো আমার জেন্ডার, প্রফেশন, ইনকাম, এজেস, ব্লা ব্লা ব্লা, মেন কোশ্চেন সবকিছুই কিন্তু আমার এখানে থেকে গেল, রাইট? সো দ্যাট এই কোশ্চেনগুলো নিয়ে আমরা এখন ফার্দার কাজগুলো করব। একটা জিনিস একটু নজর রাখতে হবে, সবার উদ্দেশ্যে বলছি, এক্সেল ফাইলটা যখন সাজাবেন
জমা দেওয়ার ক্ষেত্রে এভাবে দেন, ইটস ভেরি লুকিং ভেরি আই ফ্রিজিং, ভেরি অ্যাপ্রিসিয়েটিং, খুবই অর্গানাইজ লাগছে দেখতে, কিউট লাগছে। হ্যাঁ, তো এটা এটা ইটস ইটস ভেরি ভেরি গুড ওয়ার্ক এবং এটা অ্যাপ্রিসিয়েটিং। বাট যখন আমরা এটাকে আমরা ইয়েতে আপলোড করব, স্পেসে আপলোড করব, তার আগে আমাদের কিছু কিছু কাজ আছে। যেরকম উপরের এই 2টা বা 3টা কোনো ফাঁকা আমরা রাখবো না, এটা আমরা রাখবো না। এইগুলো আমার ডেটাকে হ্যাম্পার করবে ইন দ্য স্পেসেস অর এনি আদার সফটওয়্যার ইউ ক্যান ইউজ ফর ইউর অ্যানালাইসিস। Every missing values or unnecessary rows or column can be hamper your data. সো এটা রাখার কোনো প্রয়োজন নাই, আমি আমার ডেটাকে কোনোভাবেই হ্যাম্পার করতে দিব না। এবং পাশাপাশি যেটা আমরা করব, কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4 এবং এখান থেকে আবার এইভাবে কোশ্চেন 1 না করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এক্সেল ফাইলের মধ্যে সবাই ইয়েটা করব, আমরা এটাকে আমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের শর্ট ফর্মগুলো দিয়ে আমরা ইন্ডিকেট করব। অর্থাৎ জেন্ডার যদি হয়ে থাকে তাহলে আমরা এটা এখানে জেন্ডার লিখব, কেমন, জেন্ডার লিখলাম। প্রফেশনটা আমরা প্রফেশন দিয়ে এখানে লিখে দেব। দেন মান্থলি ইনকাম, তো আমি এখানে শুধুমাত্র ইনকামটাই লিখছি। সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, দেন এইজটা আমরা এখানে দিলাম। এরপরে আমার ভেরিয়েবল কিছু, এবার দেখেন আমার না কালারটা চেঞ্জ করেছে জন্য খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমার মেইন যে কোশ্চেনিয়ার, বডি পার্টের যে কোশ্চেনিয়ার, বিষয়ভিত্তিক যে কোশ্চেন, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এইখান থেকে আমরা যে কাজটা করব, প্রোডাক্ট কোয়ালিটি থেকে কয়টা কোশ্চেন ছিল? 3টা। তাহলে PQ ছিল আমার শর্ট ফর্ম, রাইট? তাহলে PQ1 হবে আমার একটা, 2 হবে, মানে PQ_1, তাহলে পরেরটা কি হবে? PQ_2 হবে নিশ্চয়ই, তাই না? PQ_2, এর পরেরটা হবে PQ_4। এই ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যেন কোনো ডেটা উল্টো পাল্টা না হয়। এই কারণে সিরিয়াল মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার কোশ্চেনিয়ার থেকে গুগল ফর্মে আপলোড করেছেন তখনও যেরকম সতর্ক থাকতে হবে, ইভেন এইখানে নাম্বারিং করার ক্ষেত্রেও খুবই সতর্ক থাকতে হবে। একটা যদি উল্টাপাল্টা হয়ে যায় ডেটা কিন্তু মিলবে না, কোনোভাবে মিলবে না, আর ওইটাকে ফাইন্ড আউট করা সো মাচ ডিফিকাল্ট। তো এই জায়গাতে একটু সতর্ক থাকতে হবে। দেখেন এইভাবে এখন পরের গুলো আমি নামকরণ করব। হ্যাঁ, পরের গুলো কি আছে? PQ এর পরে আমার আছে PP, প্রোডাক্ট প্রাইস। এখান থেকে কয়টা কোশ্চেন আছে? 4 থেকে 6। ইট ইজ নট রাইট ওয়ে টু রাইট দ্য কোশ্চেন নাম্বার। এখানে আমাদের লিখতে হবে 1 থেকে 3। আমার আলটিমেটলি পিপি তে কোশ্চেন আছে 1 থেকে 3, মানে 1 থেকে 3টা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা বোঝাতে 1 থেকে 3। সরি রাকিব, ইজ দিস বিং রেকর্ডেড? ইয়েস স্যার। ওকে, ক্লাসের পর সাথে সাথে দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। তাহলে পিপি আবারও আমার 1 থেকে শুরু হচ্ছে এবং এরপরে আমার আসবে PP2। তারপরে যথারীতি যেহেতু 3টা কোশ্চেন ছিল, সো PP3টা আমার এখানে আসবে। এরপরের ভেরিয়েবল আমি চলে যাচ্ছি। এরপরের ভেরিয়েবল আছে আমার AP, অ্যাভেলেবিলিটি অফ প্রোডাক্টস। এখানে উনি 3টা কোশ্চেন নিয়েছে, 1, 2, 3। সো অ্যাভেলেবিলিটি অফ প্রোডাক্টস যদি হয় তাহলে AP যথারীতি _1 দিব। দেন আমি AP এখানে 2 দিব, দুঃখিত, AP_2 and then AP_3 শেষ। লাস্টলি আবারও আমি AP, দেখেন এই জায়গাতে একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, এইটা আমি যখন AP নিলাম, পরেরটা যদিও আমার
আমার এই শর্ট ফর্ম হিসাবে এপি আসছে, কিন্তু এটা আমি এপি নিব না, আমি এটা একটু চেঞ্জ করে দিতে হবে আমার। হ্যাঁ, কারণ সেম হয়ে যাচ্ছে, তো আমি প্রয়োজনে একটা ওয়ার্ড একটা লেটার বাড়িয়ে নিব, হয় আমি এপিআর নিব বা এডিপি নিব, মানে এই যে এডি অ্যাডভান্সের সরি অ্যাডভার্টাইজিং এর এডি বা পিআর, যে কোনো একটা আমি এখান থেকে গ্র্যাব করে নেব, বা আমি এভাবেও লিখতে পারি এ এ পি অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, তিনভাবেই লেখা যায়। ধরেন আমি সাপোজ ডাবল এ পি নিলাম কথার কথা, তো এখানে আমি এটা দিয়ে দিলাম ডাবল এ পি। তাহলে এখান থেকে আমি কয়টা কোশ্চেন করেছি? 10, 11, 12, তার মানে ওই 3টা করে কোশ্চেন করেছি আমি। তো এখানেও আমি আন্ডারস্কোর 1 দিলাম। সবাই এটা একটু খেয়াল করেন, কারণ আলটিমেটলি আপনাদের এই জিনিসটাই আপনাদের সেম জিনিসটাই করতে হবে, এমন না যে প্রত্যেকের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হবে। আপনাদের প্রত্যেকের কিন্তু এই কাজটাই করতে হবে আপনাদের কোশ্চেনিয়ারে, সো দ্যাট এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এমন না যে এটা শুধুমাত্র আমানা দেখছেন, বাকিরা চা কফি খাবেন, বাট এটা দেখতে দেখতে খাবেন, কেমন? তাহলে আমার এখানে এপি থেকেও ডাবল এপি থেকে 3টা কোশ্চেন আমার হয়ে গেল। এরপরে আমি বলছি সিএস। সিএস তে আমি কি বলছি? কনফিডেন্স শেকিং 13, 14, 15 3টা কোশ্চেন করেছি যথারীতি। সো এই জায়গাতে আমি সিএস আন্ডারস্কোর 1, দেন আমার সিএস আন্ডারস্কোর 2 হবে এখানে, and CS underscore 3 হবে। লাস্টলি আমরা যেটা করেছি পারচেজ ডিসিশন পিডি, এই যে পিডি, তার মানে পিডি থেকেও আমি 3টা কোশ্চেনই নিয়েছি। সিরিয়ালটা যেন সবাই থাকে, মানে সঠিক থাকে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। পিডি 1, 2, 3, ওকে। তাহলে দেখুন এখন আমার কিন্তু নাম্বারিংটা পারফেক্টলি হয়ে গেল, আর কিন্তু কোনো সমস্যা আই থিঙ্ক সো নেই, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেন আমরা এখন এটা আমাদের ইয়েতে নিয়ে যাব, এসপিএসএস ফাইলে নিয়ে যাব। এখন এসপিএসএস ফাইলে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে ফাইল, যে ডকটা আমরা সরি যে এক্সেলটা আমরা বানিয়ে নিলাম, সেই এক্সেলটা আমাদেরকে পারফেক্ট ওয়েতে আগে সেভ করে নিতে হবে। এই জন্য আমরা যেটা করব, এই ফাইলটাকে আমরা ফাইলে যাব, সেভ অপশনে যাব, দেন ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমার কাঙ্ক্ষিত লোকেশন যেখানে আমি সেভ করতে চাই, সেই লোকেশনের মধ্যে আমি আমার পারফেক্ট নাম দিয়ে আমি সেভ করব। আমানা, আমানা, তার আইডি কত আমানা? 211 211 11 11 1223 1223। জি। ওকে, দেন হচ্ছে এটা ফাইনাল ডাটা। আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে এটাকে সেভ করলাম, যেন আমি আইডেন্টিফাই করতে পারি এটা আসলে আমানার ডেটা। দেন আমরা আমাদের এসপিএসএস ফাইলটা, আমি আগে থেকে এসপিএসএস ওপেন করি নাই, কারণ আপনাদের একদম ওপেন থেকে শুরু করে দেখাবো, এই জন্য এই যে এসপিএসএস ফাইলটা আমি মাত্র ওপেন করছি। দেখেন একটু লোড দিবে, বাট কিছুক্ষণের মধ্যে আপনার সিস্টেমে এটা রান করে দিবে। সবাই এসপিএসএসটা ইনস্টল করেছেন? আপনার ল্যাপটপ, ডেস্কটপ, যেটাই ডিভাইস হোক না কেন, ইনস্টল করেছেন? কেউ কি বাদ আছেন আপনি এমন কেউ যে এসপিএসএস ইনস্টল করেননি? জমা দেওয়ার দিন বলবেন যে আমার তো এসপিএসএস নাই। সবাই কি এসপিএসএস ইনস্টল করেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, ডান। এখন দেখেন এসপিএসএসটা আমাদের এখানে চলে আসলো।
একটা ব্ল্যাঙ্ক ফ্রেশ SPSS ইন্টারফেস। এই ইন্টারফেসের আমরা প্রথম যে অপশনটা প্রেস করবো সেটা হচ্ছে ফাইল। এই যে এই কর্নারে একদম লেফট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার যে তীর চিহ্নটা আছে মাউস সেখানে আমি ঘোরাচ্ছি, এই তীর চিহ্নটা এখানে যে ফাইল অপশনটা আছে এখানে আমরা যাব। ইম্পোর্ট ডেটা নামে একটা অপশন আছে, সেই ইম্পোর্ট ডেটাতে গিয়ে আমরা এক্সেল অপশনটা চুজ করব। এখান থেকে এক্সেল চুজ করার পরে আমার কাঙ্ক্ষিত ড্রাইভের লোকেশনটা আমি খুঁজে বের করব কোথায় আছে। আমি জানি এটা কোথায় আছে, সেই অনুযায়ী আমি বের করে নিলাম। কেমন? এটা বের করে নেওয়ার পর এটা আমি ওপেন করব। এটা দেখেন এমন ভাবে আপনার সামনে শো হবে। জাস্ট ওকে বাটন প্রেস করবেন, দেখবেন আপনার ডেটাটা আপনার ফাইলে ইনপুট হয়ে যাবে। চলে আসছে আপনার সামনে। ইনিশিয়ালি ডেটাটা এইভাবে শো করবে। এখানে এখন কিছু কাজ আছে। নাম্বার 1 কাজ, প্রথম কাজটা হচ্ছে আমার এই লেভেলিংটা করা। এই লেভেলিংটা আমার ঠিক করতে হবে। এইগুলো চলে এসছে, এজ, জেন্ডার, প্রফেশন, এজ, কিন্তু এগুলো আসেনি। এই লেভেলিংটা কি হবে? এই লেভেলিংটা হবে মূলত আপনার যে কোশ্চিনটা আপনি লিখছেন সেই কোশ্চিনটা, মানে অর্থাৎ এই যে পিকিউ এর শর্ট একটা ওভারভিউ, খুব স্মল আর একটা ওভারভিউ। আমি যদি আপনাকে একটা দুটো দেখিয়ে দিই তাহলে এরকম এরকম আসবে। দেখেন দেখাচ্ছি। আমি বলেছিলাম দ্য কোয়ালিটি অফ গোল্ডেন হারভেস্ট ফ্রোজেন প্রোডাক্টস মিটস মাই এক্সপেকটেশন। আসলে মূলত আমার এক্সপেকটেশন নিয়ে আমি কথা বলছি না, মূলত তো আমার এক্সপেকটেশন নিয়ে আমি এখানে জানতে চাচ্ছি, তাই না? তাহলে এখানে আমার মূল কি ওয়ার্ডস এই কোশ্চেনেরটা হচ্ছে আমার মাই এক্সপেকটেশন। দেন আমরা কি বলতেছি? আই ট্রাস্ট দ্য ব্র্যান্ড রেপুটেশনস ফর কোয়ালিটি। ব্র্যান্ড রেপুটেশন আমাদের মূল কথা না, এখানে মূল কথা কিন্তু ব্র্যান্ড রেপুটেশন। এইভাবে আমাদের বেশ কিছু কিওয়ার্ডস দিয়ে এই পয়েন্টটা সাজাতে হবে। এটা আপনারা করবেন, এখানে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা করবেন। আমি আপাতত এই পয়েন্টগুলো এখানে পেস্ট করে জাস্ট আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি, কারণ এটা আসলে বোঝার কিছু নেই। জাস্ট আপনারা কিওয়ার্ডস গুলো খুঁজে বের করে ওখানে ইনপুট করবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এই ভ্যালুগুলো বসাতে হবে। ভ্যালুটা কিভাবে বসাবো? দেখেন জেন্ডারের জন্য আমাদের ভ্যালু ছিল কত। এখন আপনাদের ওই যে প্রথমে বলেছিলাম যে কোশ্চেনিয়ার কিন্তু আমাদের লাগবে। এখন দেখেন কিভাবে আমাদের কোশ্চেনিয়ারটা প্রয়োজন হচ্ছে, বা আমরা যে কোশ্চেনিয়ারটা পারফেক্ট যদি না করি তাহলে কি সমস্যা এখনই প্রমাণ দিচ্ছে। দেখেন জেন্ডারের ক্ষেত্রে আমি বলতেছি মেল মানে 1, ফিমেল মানে 2, আদার্স মানে 3, কিন্তু আসলে আমার ডেটার মধ্যে কি বলছে আবার দেখেন। ডেটার মধ্যে আদার্স 99 দিয়ে করেছেন, এখানে কিন্তু লেখা আদার্স 3 দিয়ে করা। এই যে দেখেন আপনি যে ফাইল দিচ্ছেন আদার্স 4 দিয়ে করা। সমস্যাটা দেখেন কোন জায়গাতে হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কোশ্চেনে করার সময় খুব সতর্কতার সাথে করতে হবে। আপনি ওখানে 99 দিয়েছেন কিন্তু এখানে 99 দেন নাই, এটা একটু খেয়াল রাখতে হবে। আমি ধরে নিচ্ছি 99 দিয়ে তাহলে এখন করছেন। মেলের জন্য 1, ফিমেলের জন্য 2 আর আদার্সের জন্য 99। আসেন এবার এটা ইনপুট করি অন দ্য আওয়ার স্পেসেস। এই জায়গাতে আমরা চলে আসব ভ্যালুর ঘরে। চলে এসে যেটা করব সেটা হচ্ছে এই অপশনে যাব। ভ্যালু কত ছিল? ভ্যালু আসলে ছিল কত আমার 1, মেলের জন্য 1 ছিল, তাই না? এই ভ্যালু 1 এবং লেভেলটা ছিল মেল, অ্যাড করে দিলাম। ভ্যালু ছিল 2 আর লেভেল ছিল ফিমেল। ভ্যালু ছিল 99 আর লেভেল ছিল আদার্স। এইটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। এই যে আমরা ভ্যালুটা অ্যাড করলাম, কিভাবে অ্যাড করলাম এটা বুঝতে পারলেন কিনা আমাকে একটু বলেন কেউ প্লিজ। জি স্যার, বুঝতে পারছি।
অর্থাৎ আমার কোশ্চেনিয়ারে আমি যে ভ্যালুটা ধরলাম আলটিমেটলি ওই ভ্যালুটা দিয়ে আমি কোডিং করলাম, আবার ওই ভ্যালু দিয়ে আমি স্পেসিসে আমার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। নতুন কিছুই করিনি এখনো, জাস্ট জায়গার জিনিস জায়গায় খালি ফিট করছে, আর কিচ্ছু করিনি এখন পর্যন্ত। স্টুডেন্টের জন্য এক, তার প্রফেশনের ক্ষেত্রে আমরা যেটা করব ভ্যালু এক লেভেল স্টুডেন্ট, এমপ্লয়েডের জন্য ভ্যালু 2 লেভেল এমপ্লয়েড, আনএমপ্লয়েডের জন্য ভ্যালু 3 লেভেল আনএমপ্লয়েড, আর আমার আদার্স ছিল যেটা কিনা 99 এর জন্য এই আমি অ্যাড করে দিলাম, শেষ। ঠিক একইভাবে আমার ইনকামটা এবার বসাতে হবে। বিলো 20,000 এটার জন্য আমার এক ছিল, অর্থাৎ ভ্যালু এক বিলো 20,000। দেন আমার 20,000 চেয়ে 20,000 টু 40,000 এর জন্য আমার ভ্যালু ছিল 2, বসিয়ে দিলাম। 41,000 থেকে 60,000 পর্যন্ত এটার ভ্যালু ছিল আমার 3, বসিয়ে দিলাম। 61,000 ও মাই গড, না 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 এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, 41,000 না, 40,001 টাকা, এখানে একটু ভুল হয়েছে। কেমন? এই বিষয়টা হচ্ছে আমাদের 20,000 টাকাতে শেষ হয়েছে, এখানে 20,001 টাকা থেকে শুরু। কেমন? এটা 40,000 পর্যন্ত, আর 40,001 টাকা থেকে শুরু। এই যে বিষয়টা হচ্ছে মূলত এরকম, 40,001 টাকা থেকে 60,000। 61,000 না, 61,000 নিলে আমার এখানে প্রায় 1,000 টাকার কিন্তু একটা গ্যাপ পড়ে যাবে, 999 টাকার একটা গ্যাপ পড়ে যাবে। এটা করা যাবে না, আমাকে 60,000 থেকে নিতে হবে, 60,000 থেকে 60,001 টাকা থেকে, কোনো গ্যাপ রাখা যাবে না। এখানে একটু আপনার কোশ্চেনের ভুল আছে, এটা একটু কারেকশন করতে হবে। আপনার কি সব জায়গাতে এই একই প্রবলেম হয়েছে? ভাই আমি এটা এভাবে করেছি। আচ্ছা, করে থাকলে এখন থেকে আর করবেন না, ওটা ভুল, এটাতে কোনো গ্যাপ রাখা যাবে না। হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। ভ্যালু 1 লেভেল এটা হলো, দেন আমাদের এই যে 20,001 টাকা থেকে 2 নম্বরে হচ্ছে আমাদের 20,001 টাকা থেকে 40,000 টাকা, এরপরে আবার হচ্ছে 40,001 টাকা থেকে 60,000 টাকা, 3 নম্বরে গিয়ে 40,001 টাকা থেকে 60,000 টাকা, 60,001 টাকা থেকে আমাদের 80,000 টাকা, এটা হচ্ছে ভ্যালু 4। এরপরে আমাদের 80,001 টাকা, মানে 80,001 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত, এটা আমাদের ভ্যালু 5 দিয়ে আমরা করব। দেন অ্যাবভ 1 লাখ, অর্থাৎ 1 লাখ কিন্তু না, অ্যাবভ 1 লাখ মানে 1,01,000 টাকারই যার বেশি ইনকাম সে আমাদের এই অপশনটা প্রেস করবে। এবার ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। এজের ক্ষেত্রেও নিশ্চয়ই বুঝতেই পারছেন, এখন এই যে এই জাস্ট আমাদের যে ভ্যালুগুলো ধরা আছে, হ্যাঁ ভ্যালু কত 1 ধরেছি বিলো 18th ইয়ারের জন্য, 18 টু 22 এটার জন্য আমরা 2 ধরেছিলাম, যেটা আমরা বসিয়ে দেব। 23 টু 27 which is 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। ওকে, ঠিক আছে। 23 থেকে 3 ধরেছি, দেন আমি 28 নিয়েছি, এরপরে আমরা 33 to 37 which is 5 and above 37 is 6। তাহলে আমার এজের ঘরটাও কমপ্লিট হয়ে গেল, উপরে 4টা ডেমোগ্রাফিক ডেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব
নিচের যে ভেরিয়েবল গুলো আমার ছিল সেগুলোর যে কোশ্চেন করেছি এগুলোর কোডিং কি ছিল, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগ্রি, এইটা এবার বসাবো। আসেন বসাই। এই যে মূল কোশ্চেনটা শুরু হয়েছে এখান থেকে আমরা এটা বসাচ্ছি। ভ্যালু কত 1, এটার জন্য কি ছিল স্ট্রংলি ডিসএগ্রি, অ্যাড করে দিলাম। ভ্যালু কত 2, আমার এটা ছিল ডিসএগ্রির জন্য, অ্যাড করে দিলাম। এরপরে আমার নিউট্রাল, নিউট্রালের জন্য কত ছিল 3, এটা আমরা অ্যাড করে দিলাম। এরপরে আমরা এগ্রি নিব, 4 এর জন্য আমরা এই যে এটা আমরা এগ্রি নিলাম। এবং ফাইনালি 5 এর জন্য আমরা স্ট্রংলি এগ্রি দিয়ে শেষ করলাম। তাহলে আমার এটাও একটা হয়ে গেল। প্রত্যেকটা এভাবে না বসিয়ে আমি যেটা করব এখানে, এইখানে একটা, সবগুলো তো সেম হবে তাই না, সবগুলো কিন্তু সেম হবে। তো এই জন্য আমরা এইটার উপরে একটা ট্যাপ করব, লেফট যে মাউসের বাটনটা আছে সেই বাটন দিয়ে ট্যাপ করব। দেন চাইলে এখান থেকে আপনি মাউসের রাইট বাটন প্রেস করে কপিতে প্রেস করতে পারেন, অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। হ্যাঁ, এরপরে মাউসের লেফট বাটন দিয়ে এগুলোকে মার্ক করে আপনি চাইলে এখান থেকে পেস্ট করতে গেলে একটু সমস্যা হয়, না হয়ও না, আপনি জাস্ট কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে আপনি এটা পেস্ট করবেন, তাহলে আপনি খুব ইজিলি সবগুলো পেস্ট হয়ে যাবে। তাহলে যেটা হবে আপনারা কষ্ট করে সবগুলো করতে হলো না। সবগুলো কোশ্চেনের আমার ভ্যালু বসানো শেষ, ডান। এখন আমি যে কাজটা করব, এই পাশ থেকে আমরা মেইন যে কোশ্চেন এগুলো ছিল এগুলোকে অর্ডিনাল স্কেলে বা মেজারমেন্টে সিলেক্ট করব। এইটুকু কাজ আমার এখানে আছে। এইটুকু কাজ কেউ বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না, কোথাও কারো বুঝতে অসুবিধা কিনা আমাকে একটু বলেন। ভাইয়া অর্ডিনাল স্কেলে কি জাস্ট এগ্রি ডিসএগ্রি কোশ্চেনগুলো করব, বাকিগুলো নমিনাল থাকবে? বাকিগুলো নমিনাল থাকবে, কারণ এগুলো আমরা লাইকের স্কেলে করি নাই, এগুলো করেছি আমরা নর্মাল আমাদের যে কোশ্চেন ওয়াইজ যে অপশন সেই অপশনে। এবং এগুলো আমরা হচ্ছে আমাদের যে রিলায়েবিলিটি অ্যানালাইসিস এগুলোর মধ্যে নিয়ে আসবো না, এগুলো শুধুমাত্র আমরা মেজারমেন্ট দেখবো, ডেসক্রিপটিভ করবো, এই জন্য নমিনাল সংখ্যাগতিক ভাবে আমরা ওটা দেখবো। আর এটা দেখবো হচ্ছে অর্ডিনাল স্কেলে। হ্যাঁ, কারণ যেহেতু এখানে আমাদের একটা স্ট্রাকচারাল ওয়ে আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন অ্যানালাইসিস গুলো চেক করব, এটাকে অর্ডিনাল রেখে আমরা মেইন অ্যানালাইসিসটা করব। এইটুকু পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা আজকের ক্লাসে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ভেরি গুড। ওকে, সবাই যদি বুঝতে পেরে থাকেন, আমরা এখন আমাদের রিসার্চের প্রথম অ্যানালাইসিসে যাব, কারণ আমাদের ডেটা বসানো শেষ। আমরা অ্যানালাইসিস অপশনে যাব। এরপরে আমরা যেটা করব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক নামে একটা অপশন আছে, সেই অপশনের উপরে আমরা প্রেস করব। ডেসক্রিপটিভ অপশন থেকে, স্ট্যাটিস্টিক অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সিস নামে একটা অপশন আছে, ফ্রিকোয়েন্সিস অপশনের উপরে প্রেস করব। জেন্ডার নিব, প্রফেশন নিব, ইনকাম নিব, এজ নিব, অর্থাৎ মূল পার্টের যে কোশ্চিন মানে অর্ডিনালের যে কোশ্চিন সেগুলো বাদ দিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকে যতগুলো কোশ্চিন থাকবে সবগুলো আমি নিয়ে নিব। এরপরে স্ট্যাটিস্টিকে যাব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেব, আমি মিন নেব, আমি মোড নেব। হ্যাঁ, এরপরে ভেরিয়েন্সটা দিয়ে দিব, ব্যাস এটুকুই ফার এনাফ। আচ্ছা, ঠিক আছে।
চার্ট থেকে যদি চার্ট দেখতে চান, এটা যদিও এই অ্যানালাইসিসে আমরা চার্ট এইটার দেখি না বা চাই না, ওটা আপনাকে একটু জানিয়ে রাখছি আর কি, যেহেতু স্পেসে শিখছেন জেনে জেনে থাকলো আর কি। এখান থেকে কিন্তু বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম চার্ট, যে কোনো চার্ট আপনি দেখতে পারেন, চার্ট করে দেখিয়ে দিবে। আমরা ধরেন এটা বোঝার সুবিধার্থে এখন একটা চার্ট আমরা নিলাম, পাই চার্টটা ধরেন নিলাম, বা বার চার্টটা নেই, ধরেন আমি বার চার্ট নিচ্ছি। হ্যাঁ, কিসে দেখবো, ফ্রিকোয়েন্সিতে নাকি পার্সেন্টে? সে কি পার্সেন্টে আমাকে কনভার্ট করে দেবে নাকি সংখ্যাগত ভাবে আমাকে দিবে? এই অপশনটা এখান থেকে আমরা দেখতে পারবো। ধরেন আমি পার্সেন্টেন্সে নিলাম, কন্টিনিউ দিলাম, ফরম্যাট অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং কাউন্ট, ডিসেন্ডিং কাউন্ট। তো এখানে আসলে অ্যাসেন্ডিং ভ্যালুই মূলত আমরা দেখবো, এটাই হচ্ছে অর্ডারটা, এটাই থাকে। তো আমরা এই অর্ডারটাই রেখে দিচ্ছি। দেন স্টাইল থেকে আসলে ওরকম কিছু করার নেই, বুটস্ট্র্যাপ থেকেও কিছু করার নেই। সো আমরা এই অপশনগুলো এইভাবে দিয়ে ওকে বাটন যদি প্রেস করি, তাহলে দেখেন আমাদের সামনে একটা অ্যানালাইসিস শো করছে। এই অ্যানালাইসিসের মধ্যে আপনি খেয়াল করে থাকবেন দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। দুইটা জিনিস একটু ভালো ভালো করে খেয়াল করে দেখবেন। স্ট্যাটিস্টিকের মধ্যে কিন্তু আমার জেন্ডার, প্রফেশন, ইনকাম, এজ, চারটা জিনিস কিন্তু আছে। আবার ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে কিন্তু আলাদা করে আমার জেন্ডার, প্রফেশন, ইনকাম, এজ আলাদা আলাদা করে আছে। কেন হলো এটা? এটা হলো দুইটা কারণে। এক, আমরা এই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে দেখতে পারবো আমার মেল কতজন ছিল, এটার পার্সেন্ট আমার কত ছিল, ফিমেল কত ছিল, আমার পার্সেন্ট কত ছিল। আপনারা এখন এখানে বলতে পারেন যে এখানে আমার আসলে 2.9 কেন, 2.9% কেন? আসলে বিষয়টা তা না, বিষয়টা এটা 29%। এটা যে ভ্যালিড পার্সেন্টের মধ্যে আবার দেখেন 29% দেখাই দিচ্ছে। এটা হচ্ছে আপনার ওই যে 10-এর মধ্যে কাউন্ট করছে। হ্যাঁ, এটা 10-এর মধ্যে কাউন্ট করার জন্য 2.9 এবং 7.1 আসছে। ওইটাকে যখন 100-এ কনভার্ট করবেন দেন এটা 29 এবং 71 হয়ে যাবে। ওকে, দেন আমরা পরের ইয়েতে যদি যাই, প্রফেশনেও কিন্তু সেম ভাবে আমাকে স্টুডেন্ট কতজন, এমপ্লয়েড কতজন, আমার আদার্স কতজন, টোটাল কতজন, সবটা আমাকে দেখিয়ে দিচ্ছে, পার্সেন্টটাও আমাকে দেখিয়ে দিচ্ছে। ইনকামেও ঠিক একইভাবে ফ্রিকোয়েন্সি এবং ভ্যালিড পার্সেন্ট আমাকে দেখাই দিচ্ছে, এজেও সেম একইভাবে দেখা দিচ্ছে। আর স্ট্যাটিস্টিকের মধ্যে ওরা যেটা করছে, আমার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা ভ্যালু কিন্তু দেখাই দিচ্ছে। অর্থাৎ আমরা যখন জেন্ডার অ্যানালাইসিস করছি, মেল পাচ্ছি 29 জন, আমার পার্সেন্ট হচ্ছে 29%, ফিমেল 71 জন, পার্সেন্ট হচ্ছে 71%। এই যে জেন্ডারটা করলাম, এই জেন্ডারের আমার মিন কত, মিন ভ্যালু 1.71, এটা হচ্ছে আমার মিন ভ্যালু। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.456। এইটা আপনাকে আপনার অ্যানালাইসিসে অ্যাড করতে হবে, শো করতে হবে। তো এই দুইটার জন্য আমরা এই স্ট্যাটিস্টিকটা ব্যবহার করব। মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা এখান থেকে নিয়ে নেব। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন আমরা এই যে অ্যানালাইসিস গুলো পাওয়ার পাশাপাশি দেখেন ওই যে আমরা বার চার্ট দিয়েছিলাম, এখানে আমাদেরকে বার চার্টও শো করে দিয়েছে। যদি আপনার পেপারে আমরা বলতাম যে বার চার্ট লাগবে বা পাই চার্ট লাগবে, তাহলে আপনি দেখাতে পারেন। যদি এখান থেকে না চাওয়া হয়, রিকোয়ার্ড না থাকে, তাহলে এটা দেখাবেন না। তবে আপনি শিখে রাখলেন যে কিভাবে আসলে চার্টগুলো স্পেসিস দিয়ে করা যায়। তবে ইন জেনারেলি যদি আপনাদেরকে বলি, চার্ট বের করতে হলে এক্সেল আবার বেস্ট চয়েস, টু বেটার দেন এসপিএসএস। এসপিএসএস চার্টগুলো আরো বেশি লাইভ হয়, আরো বেশি স্ট্যান্ডার্ড হয় কম্পেয়ার টু এসপিএসএস। তো যাকে আপনারা এসপিএসএস এ অন্তত শিখে রাখলেন যে কিভাবে আসলে আপনি চার্টটা করতে পারবেন। সো এই অ্যানালাইসিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলেন। স্যার ফ্রিকোয়েন্সিটা কিভাবে করলেন স্যার, এটা আরেকবার দেখালে ভালো হয়। ওকে,
আমরা এই যে এই অবস্থাতে যখন থাকি তখন প্রথমে অ্যানালাইসিসে যাব, যাওয়ার পরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকে যাওয়ার পরে আমরা ফ্রিকোয়েন্সিস নামে একটা অপশন আছে, সেই অপশনে আমরা যাব। হ্যাঁ, সেখানে আমরা যাওয়ার পরে আমাদের বিষয়টা এরকম ভাবে থাকবে। তো আমরা জি স্যার। যে ডেমোগ্রাফিক ডেটার যে কোশ্চিন, সেই কোশ্চিনগুলোকে মার্ক করে নেব এবং এগুলো আমাদের ভেরিয়েবলের ঘরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে স্ট্যাটিস্টিকে আমরা যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, মিন, এই অপশনগুলোকে আমরা ওকে করে দেব, টিক মার্ক দিয়ে দেব। দেন আমরা কন্টিনিউতে প্রেস করব। চার্টের মধ্যে থেকে আপনি যদি কোনো চার্ট দেখতে চান, চার্ট নেবেন। আমি এবার চার্ট ছাড়াই দেখাচ্ছি। ধরেন আমি এবার কোনো চার্ট নিব না, দেন আমি কন্টিনিউতে দিলাম। ফরম্যাট, এটা অ্যাসেন্ডিং ভ্যালুই থাকবে। হ্যাঁ, এটা চেঞ্জ করার দরকার নাই, বা এখানে আসলে সাবট্রেস টেবিলটা, এটাও কোনো প্রয়োজন নাই, এটা এরকমই থাকবে। কন্টিনিউ দেব। স্টাইল থেকেও আমার কিছু করার নাই, বুট স্ট্র্যাপ থেকেও কিছু করার নাই। তার মানে আমার মূল কাজটাই কিন্তু এই যে স্ট্যাটিস্টিকের মধ্যে আমি করছি। দেন আমি যখন ওকে বাটন প্রেস করব আমার সামনে অ্যানালাইসিস চলে আসবে। ঠিক আছে, আমার সামনে জি স্যার। এইভাবে আমি করলাম। দেখেন এবার কিন্তু আর নিচে আমার ওই চার্ট আসে না। ঠিক আছে, জি স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা হচ্ছে আপনাদের ডেমোগ্রাফিক ডেটা। আমি ডেমোগ্রাফিক ডেটার পরবর্তী অ্যানালাইসিসে যাওয়ার আগে একটা ডেমোগ্রাফিক ডেটার এক্সাম্পল টু হাউ টু শো দ্য রিপোর্ট, এটা আপনাদেরকে দেখা যাচ্ছে, কারণ এটা আপনাদের মাথায় এখন আছে। এটা এখন দেখলে আপনাদের আরো বেশি ইফেক্টিভ হবে। আমি এটা দেখে নেক্সট স্টেজে আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা রিপোর্ট আমরা শো করছি, ধরেন এই রিপোর্টটা আমরা দেখি। এই যে দেখেন এখানে ডেমোগ্রাফিক ডেটাটা শো করা হয়েছে। হ্যাঁ, আমি এটা সরাই দিই। দেখেন টেবিল নাম্বার 1, ডেমোগ্রাফিক ইনফরমেশন অফ দ্য রেসপন্ডেন্ট n ইকুয়াল টু 82। আপনার যেটা রেসপন্স সেটা লিখবেন। তাহলে জেন্ডার দেখেন লেখা হলো মেল, ফিমেল, আদার্স, কতজন ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ কতজন, এই দেখেন মিন ভ্যালুটা কিভাবে দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে দেওয়া হয়েছে। এরকম একটা ছক করে অর্গানাইজড ওয়েতে আপনার মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু এখানে ইনপুট করতে হবে উইথ প্রপার সাবটাইটেল, উইথ প্রপার ন্যারেশন। এর পাশাপাশি এটার একটা ইন্টারপ্রিটেশন আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ যে কাজগুলো আপনার এখানে দেখাচ্ছে, যে ভ্যালুগুলো দেখাচ্ছে, এই ভ্যালুগুলো নিয়েই আপনাকে ইন্টারপ্রিটেশন লিখতে হবে। যেরকম এখানে একটা দুটা লাইন যদি আপনি পড়েন দেখতে পাবেন among the response n equal to 82, অর্থাৎ প্রথমে বলে দিচ্ছেন 82 জন রেসপন্ডের মধ্যে 53.7% were male, 53.7% হচ্ছে ছেলে বা পুরুষ, and 46.3% were female, 46.3% মহিলা। তার মানে 82 জনের মধ্যে কতজন পুরুষ, কতজন মহিলা, তৃতীয় লিঙ্গ বা প্রেফার নট টু সে যদি থেকে থাকে তাহলে সেটাও আপনি এখানে লিখে দিবেন, না থাকলে লেখার দরকার নাই। যদিও আমরা টেবিলের মধ্যে এখানে একটু বোঝেন যে টেবিলের মধ্যে কিন্তু আমরা দেখাচ্ছি 0%, কিন্তু এই 0%টা ইন্টারপ্রিটেশনে আমার আর লেখার দরকার নাই। যেগুলো আমার রেসপন্ড
কালেক্টেড সেইগুলো আমি লিখবো, যেটা নাই সেটা আমি আর লিখবো না। আবার একইভাবে কখনো কখনো আমরা লিখার সময় এই যে 18 থেকে 22 বছরের মধ্যে আছে 2.4, আবার 43 টু অ্যাবভ এখানেও কিন্তু 2.4% নাম্বার আছে। দুটোই সেম ভ্যালু না? তাহলে এই দুটাকে আমি কম্বাইন্ডলি লিখতে পারি। কম্বাইন্ডলি কিভাবে? যখন আমি এজ এর ন্যারেশনটা লিখবো, এজ এর ন্যারেশনটা এখানে মনে হয় ওভাবে লেখা আছে কিনা আমি একটু দেখি, তাহলে এখান থেকে দেখাই। the majority of the এই যে দেখেন, this suggested that the majority of respond earned moderate to relevantly higher income। আচ্ছা, এটা তো আগের লাইনে চলে গিয়েছে, এই লাইন থেকে আমাকে পড়তে হবে মূলত। age distribution among the respond were diverse। the largest group, অর্থাৎ যার লার্জেস্ট গ্রুপটা কোনটা, 37.8%, অর্থাৎ 37.8%, এটা হচ্ছে আমার লার্জেস্ট গ্রুপ। 28 to 32, 32 থেকে 28 থেকে 32 পর্যন্ত, এই যে এটা হচ্ছে আমার লার্জেস্ট গ্রুপ। followed by 32.9% in the age of 33 to 37। এইটাই কিন্তু লিখে শেষ করে দেওয়া হয়েছে। বাকিগুলো যেহেতু খুবই মিনিমাল ভ্যালু ছিল সেটা আর দেখানো হয়নি, যদিও এটা এমবিএ রিপোর্ট, এটা এখানে দেখানো হয়নি। বাট আপনারা লিখবেন, আপনারা কম্বাইন্ডলি এটা লিখবেন। সেটা হচ্ছে এরকম যে as the or আপনি লিখতে পারেন যে followed by 18 to 22 and 43 and above are same value which is 22.4%। এভাবে লিখে দিতে পারেন, মানে 18 থেকে 22 এবং 23 থেকে তার উপরে বয়সের মানুষের পার্সেন্টেজ সেম, যেটা 2.4%। কম্বাইন্ডলি লিখলেন, একটা লাইন কম লিখলেন, কম্বাইন্ডলি আপনি লিখে দিলেন। এইভাবে জিনিসটাকে আপনি রিপ্রেজেন্ট করবেন। বুঝতে পারছেন? জি স্যার। তো এইভাবে আপনাকে এই ন্যারেশনটা তৈরি করতে হবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম এটাকে একটু রিভিউ করব, কারণ আমি চাই আপনারা প্রপার ভাবে জিনিসটাকে একবার ভালো করে দেখে নিন, কারণ এটা আপনাদেরকে প্রত্যেককে করতে হবে। আমরা এতক্ষণ দেখলাম আমাদের কিভাবে ডেটাগুলো ইনপুট করব, দেন আমরা আমাদের যে অ্যানালাইসিসটা করলাম সেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক অ্যানালাইসিস। ডেমোগ্রাফিক অ্যানালাইসিসের মধ্যে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে গিয়ে ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমাদের সবগুলো ডেসক্রিপটিভ ভেরিয়েবল নিয়ে স্ট্যাটিস্টিক থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স এবং মিন তিনটা অপশন প্রেস করে আমরা ওকে যদি প্রেস করি আমাদের সামনে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা চলে আসবে। এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা যদি চলে আসে দেন আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত যে রিপোর্ট ফাইল, সেই রিপোর্ট ফাইলের যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী আমরা এখানে সাজাবো। মেলের জায়গায় কত, ফিমেলের জায়গায় কত, পার্সেন্ট কত, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই জিনিসগুলো দিয়ে আমরা সাজাবো এবং ফাইনালি আমরা একটা প্রপার ইন্টারপ্রিটেশন লিখে ফেলবো এই অ্যানালাইসিসের জন্য। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই যদি ক্লিয়ার হয় আমি 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আপনারা একটু একটা টি ব্রেক নেন। আই থিংক একটু। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা ভাইয়া, প্রিফার নট টু সে থাকলেও তো 99 হবে ভ্যালু, তাই না? যদি আপনি আদার্স দেন, আদার্সকে তো 99 দিয়ে আপনি আখ্যায়িত করছেন, তাকে দিয়ে দিচ্ছেন, তাহলে প্রেফার নট টু সে এর জন্য আর আমি 99 তো নেব না। আমি প্রয়োজনে ওইটাকে আপনার 4 দিয়ে দিব, মানে আই মিন 1 2 3 দিয়ে দিব। ওইটা তো আসলে ওটা সিকোয়েন্স মেইনটেইন করা হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। যদি আপনি এমন হয় যে প্রেফার নট টু সেটাকে আদার্স বলছেন, বলা যায়, এক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে ভুল বলতে পারবে না। তার কারণ কি, আদার্স মানেই সে বলতে অনিচ্ছুক বা আমি বলবো না, ওইটাও আদার্স। আবার প্রিফার নট টু সেও ওয়ান কাইন্ড অফ আদার্স। আবার দুইটাকে ডিফারেন্ট করা যায় কিভাবে, আমি আমার জেন্ডার বলতে ইচ্ছুক না,
এখন আমি তৃতীয় লিঙ্গ না পুরুষ না মহিলা এটা আমি বলবো না, আমি কোনো একটা জেন্ডারের। আর আদার্স মানে হচ্ছে সে এক্স্যাক্টলি অন্য লিঙ্গের, মেল ফিমেল না। আদার্স, আদার্স মানে আপনার এখন তৃতীয় লিঙ্গ, সরাসরি আমরা থার্ড জেন্ডার না বলে ওটাকে আদার্স বলছি। হ্যাঁ, তো দুইটা দুইভাবে ব্যাখ্যা আছে। তো একটা রিসার্চে যদি আপনি দুইটাই ইউজ করেন ভুল হবে না, সেক্ষেত্রে প্রিফার নট টু সে, এটাকে আপনি সিকোয়েন্স মেনটেন করে করেন, আর আদার্সকে 99/88 77 যেটা ইচ্ছে সেটা দিয়ে দেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা একটা 10 মিনিটসের ব্রেক নিয়ে দেন জয়েন করি আবার, মানে জয়েন বলতে গেলে আমরা সবাই জয়েনই থাকবো, আবার স্টার্ট করি, ঠিক আছে? ওকে, আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু রাকিব সাহেব একটা ব্রেক নিয়েছেন। So I was listening everything the way he was delivering his lecture. So সবাই আছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আশা করি ভালো আছেন এবং কালকে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ যদি এভরিথিং গোজ ওয়েল। এবং কালকে আপনি অবশ্যই ইউ মাস্ট ব্রিং ইওর ল্যাপটপ, আপনাকে ল্যাপটপ আনতেই হবে। যদিও আমি কালকে ক্লাসটা চেষ্টা করছি কি বলে এতে নিয়ে যেতে, ল্যাবে নিয়ে যেতে। এখন এটা আসলে ল্যাবের ক্লাসটা ছিল বুধবার দিন, কিন্তু বুধবার দিন আমি ছুটিতে থাকবো, আপনাদের অনলাইনে আমি ক্লাসটা নিয়ে নেব। কালকে ক্লাসটা অফলাইনে অর্থাৎ ক্যাম্পাসে হবে আর কি। এবং আপনারা কালকে সবাই এক্সেল শিটটা আপনাকে দেখাতে হবে। এখানে এমন কেউ আছেন নাকি এখানে যে এখনো পর্যাপ্ত ডেটা পাননি? সত্য কথা বলেন, তাতে আপনাকে হেল্প করা যেতে পারে। আর 10টার মতো হইলে স্যার হয়ে যাবে স্যার। এক ধাক্কা স্যার আমারও সেম স্যার। 10-11টার মতো স্যার। জি, এটা কালকে ক্লাস হচ্ছে 11টায়। 11টার আগে সব গুছায় মুছায় নিয়ে আসবেন, আমি প্রত্যেকের ডেটা দেখব। জি স্যার। বাবারে, এই যে স্কিলটা শিখে যাচ্ছেন, এই স্কিলটা কি বলে আপনার কাজে লাগবে। আপনি যখন অনেক বড় হবেন, অনেক বড় বস হবেন, আপনার এরকম করে মার্কেট রিসার্চ করতে হবে। এবং গত ক্লাসে বলেছিলাম যে মার্কেট রিসার্চের যে ইনস্ট্রুমেন্ট গুলো যদি আপনি শিখে যান এবং প্র্যাকটিসের মধ্যে রাখেন, তো আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে সুবিধা হবে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে কোনো একটা টপিকের উপর ভিত্তি করে আপনি তার অবজেক্টিভ নিয়েছেন। এই অবজেক্টিভ গুলোই কিন্তু যদি পরীক্ষায় বলা হয় যে অবজেক্টিভ গুলোকে কিভাবে আপনি রিসার্চ কোশ্চেনে টার্ন নেবেন, খুব সোজা। অবজেক্টিভ গুলোকে প্রশ্নবোধকে নিয়ে যাবেন। যেমন ধরেন আপনি লিখেছেন টু ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ XYZ whatever, শুধু লিখবেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ দিস থিং। তো এটা বলার কারণ হচ্ছে পরীক্ষায় এরকম করে আপনি নিজে কিছু আমাকে সৃষ্টি করে দেখাতে হবে। আপনার সব কোশ্চেন আপনার জানা থাকবে, সব কোশ্চেন জানা। একটা কেস স্টাডি দিয়েছি,
সেই কেস স্টাডিতে মার্কসটা বেশি, সেই কেস স্টাডি যদি ঠিক মতো লিখতে পারেন 12তে একদম 12ই নাম্বার দেওয়া হবে, কিন্তু ভুল ভাল লিখলে আপনি হবে না। কালকে যেমন আমি স্যাম্পলিং এর টাইপস গুলো শিখাবো এবং টাইপস গুলো মাথার মধ্যে রাখবেন, এবং গত ক্লাসে যে স্যাম্পল সাইজ দেখিয়েছিলাম ওখানে আমি আরো কনফিডেন্স ইন্টারভেল এবং যে এরর গুলো আছে ওগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বলা শুরু করব, নোট করে রাখবেন। এগুলো ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে। শুধুমাত্র সিজিপিএ বাড়াবেন কোয়ালিটি ছাড়া এই সিজিপিএ কাজে দেবে না। আর সিজিপিএ যদি বাড়াতে চান মার্কেট রিসার্চে আমার কথাটা শোনেন, আপনি সিধা হয়ে চলেন এই কয়েকটা দিন, দেখবেন যে শেষ বেলার হাসিটা আপনি হাসবেন আর কি। এবং each and everybody's data set I will see। এবং আমি বলছি যারা কি বলে সেকেন্ড টাইম এই কোর্সটা করছেন, আমি নামগুলো এখন তো বলা খুব মুশকিল, শেষ বেলায় এসে আর তরি ডুবাই দিয়েন না। এখন পর্যন্ত আমি 4 থেকে 5টা স্টুডেন্টের কোনো ধরনের ফিডব্যাক পাইনি। সো আমাকে যদি আপনি মানে মৌকা দেখান, আমি কিন্তু আপনাকে মৌকা দেখিয়ে দেবো সিজিপিএ তে একেবারে। সো আমার কথা শোনেন, যারা জীবনের শেষ বেলার দিনগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবেন আর কয়েকদিন পরে, অন্তত একটা এই মার্কেট রিসার্চ একটা আপনি মার্কেটিং এ আপনি মেজর করছেন, আপনি যদি মার্কেট রিসার্চ না জানেন যে কত বড় দুঃখজনক। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাথমেটিক্স কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই আপনাকে 100 ডেটা কিন্তু কিছুই না, ইজ নাথিং, এবং ডেটাটা কিন্তু খুব অপরিকল্পিত ভাবে আমরা নিচ্ছি। কালকে যখন আপনি when I will discuss the types of the strategy, I mean sampling strategy গুলো আমি শিখাবো আপনাকে, ওই আপনার যে কোশ্চেন অর্থাৎ কেস স্টাডিতে কিন্তু এই স্ট্র্যাটেজি থাকবে। আপনি কেন আপনি স্যাম্পলিংটা নিলেন, কি জন্য নিলেন, কার জন্য নিলেন, এটা নেয়া কি ঠিক হয়েছে কিনা, যদি ঠিক হয়ে থাকে জাস্টিফাই করুন, 1 লাইন 2 লাইন করে লিখে দেবেন। জাস্টিফাই আপনাকে করতে হবে, অর্থাৎ what I'm asking you, don't be absent tomorrow's class। কারণ স্যাম্পলিং এ যদি আপনি না করতে মানে জিনিসটা যদি ক্লিয়ার না হয়, if it is not clear at all, আপনি কেস স্টাডি ধরতেই পারবেন না। আর আমি যেভাবে বলে দেবো কালকে ক্লাসে যে কিভাবে অ্যান্সার গুলো লিখতে হয়, একদম ওইভাবে উপস্থাপন করবেন, দুনিয়ার যে কোনো টিচার হোক না কেন বলতে বাধ্য হবে যে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় আপনি কি বলে ইউ উইল গেট দ্য হাইয়েস্ট মার্ক। এবং আপনাকে কেন রিপোর্টের কথা বলি বারবার, এই রিপোর্টের উপরই কোশ্চেনটা, এই যে কোশ্চেন জমা দিয়ে ফেলছি সকালবেলা করছি করে ঠান্ডা মাথায় নিছি, যদিও কত মানুষ কত ভাবে কি বলে দরজা বন্ধ করে আপনাদের কোশ্চেন করে ফেলেছে, একেবারে মাথা ঠান্ডা করে করছি। এবং আমি জানি আপনি মাথা ঠান্ডা করে ক্লাসে ঢুকবেন, কোশ্চেন পড়বেন আগে, প্রয়োজনে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাক, কোনো সমস্যা নাই, কারণ আপনার কোনো প্রশ্নই আমি হাফ পেজের উপরে রাখি নাই। আপনি যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখেন আমার জন্য নেগেটিভ মার্কিং করে দেবো একদম, কারণ আপনি বোঝেনই নাই। কোনো কোশ্চেন আমি হাফ পেজের বেশি রাখি নাই, এবং আপনার কোনো লুজ নিতে হবে না। কেস স্টাডিটার বড় জোর 1 পাতায় অ্যান্সার হবে, যেটা সবচেয়ে বড়। আর অন্যগুলো তো আপনি যা করেছেন, এই যে যা শিখাচ্ছে আপনাকে, আপনি নমিনাল ডাটা, তারপরে আপনার কি বলে ডেটা অ্যানালাইসিসটা কেন করছেন, কি জন্য করছেন, এখানে আপনি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখিয়ে আপনার লাভটা কি, আপনি কি বলে এই যে কিছুক্ষণ পরে আপনাকে রিলায়েবিলিটি ভ্যালিডিটি দেখানো হবে, রিলায়েবিলিটি করা কেন করা হয়, আপনি কি বলে এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা কেন করবেন, এইটাই হলো সবচেয়ে একটু কঠিন এবং প্র্যাকটিস। এবং আপনি 28 তারিখের আগ পর্যন্ত আপনি আপনার যে কাজগুলো করেছেন সেই কাজগুলো নিয়ে আপনি আমার কাছে আসতে হবে। আমি দেখব যে আপনি কতটুকু বুঝেছেন, যদি না বুঝে থাকেন আবার আপনাকে বোঝানো হবে। কিন্তু আপনি ভুল জিনিস লিখে দিয়ে আসবেন ক্লাসে গিয়ে এবং এক্সপেক্ট করবেন টিচার আমাকে নাম্বার দেয়নি, সেটা সুযোগ তো আপনি ফাইনালে পাবেন না। কারণ এবং আপনার কোনো খাতায় আমি না পড়ে কোনো দিন নাম্বার দেই না, আমার 2-3 দিন দেরি হয়, কিন্তু সেই জিনিসটা আমি কখনো করতে দেই না। কালকে ক্লাসটা করুন, রাকিব সাহেব যেভাবে বলছে, প্রয়োজনে এখন অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখুন, পৃথিবীর অনেক কিছু থেকে বিরত রাখুন, আর এই যে কয়েকটা সাবজেক্ট পার হয়ে চলে যান। জি রাকিব সাহেব এসছেন আপনি? জি স্যার। ওভার টু ইউ, থ্যাংক ইউ।
ওকে, সো আমরা যেখানে ছিলাম, তাহলে আপনারা এতক্ষণে নিশ্চয়ই অ্যানালাইসিসটা দেখেছেন, পাশাপাশি চিন্তাও করেছেন। কারো কি কোনো কোশ্চেন আছে এই অ্যানালাইসিসটার বিষয়ে? এটা বেসিক অ্যানালাইসিস। এবার আমরা আচ্ছা, এখানে রাকিব একটা জিনিস আমি একটু ঢুকিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাতে হবে, which is a must. এটা অলরেডি আমরা দেখেছি স্যার কিভাবে করব। আচ্ছা, এই যে এই ধরেন আপনি কি বলে হালিমার রিসার্চ পেপারটা দেখছেন, অথবা আপনি XYZ 3-4টা রিসার্চ পেপার দেয়া আছে আপনার বিএলসি তে, কিন্তু আপনার অর্থাৎ ডেমোগ্রাফিক ডেটার যে প্রেজেন্টেশনটা আপনি দেবেন সেখানে একটা ঘর অবশ্যই এটাকে একটুখানি একবার একটু দেখিয়ে দেবেন আপনাকে মিন ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার অলরেডি আমরা এগুলো ডিসকাস করেছি। ওকে, ওভার টু ইউ, কালকে ওদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ। এবং আমি যেটা করেছি, ওনাদেরকে অ্যানালাইসিসের পাশাপাশি যখন যে অ্যানালাইসিসটা করা হচ্ছে ওই অ্যানালাইসিসের কিভাবে রিপোর্টে শো করবে এবং ওইটার কিভাবে ইন্টারপ্রিটেশন লিখবে একই সাথে, এতে করে এটা আরো বেশি ইফেক্টিভ হবে। তার কারণ এই জিনিসটা, এই অ্যানালাইসিসটা যখন আপনি শিখছেন, এই অ্যানালাইসিস সম্পর্কে আপনার একটা আইডিয়া হচ্ছে, তখনই আমরা দেখে নিব, যখন যে অ্যানালাইসিস করব তখনই দেখে নিব এটা কিভাবে আমরা রিপোর্টে শো করব। অলরেডি আমরা দেখেছি কিভাবে আমরা একদম এক্স্যাক্টলি হোয়াট রাকিব ইজ শোয়িং ইউ মাস্ট হ্যাভ থাকতে হবে। আপনারা আজকাল যেটা করেন সেটা হচ্ছে চ্যাটজিপিটি কে বলেন, চ্যাটজিপিটি তুমি আমার এই জিনিসটা দেখে তুমি আমাকে ইন্টারপ্রিটেশন দাও। এটা করেন না, কারণ আমি এটা ও ভুল জিনিস ব্যাখ্যা করে। চ্যাটজিপিটি ভুল দেয় জিনিসগুলো। আপনি যদি খুব পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন চ্যাটজিপিটির কাছ থেকে অবশ্যই হেল্প নেবেন, কিন্তু বেশি হেল্প নেবেন হচ্ছে যে রিসার্চ পেপারগুলো আপনাকে দিয়ে দিয়েছি। যখন কি বলে হালিমা যে রিসার্চ পেপারটা করেছে তখন চ্যাটজিপিটি ছিল না, সে 7টা-8টা পেপার পড়ে কিভাবে লিখতে হয়, যেমন আমরাও শিখেছি অন্যের কাছ থেকে, আপনিও শিখবেন অন্যের কাছ থেকে অথবা টিচারের কাছ থেকে। টিচার যেভাবে বলে দেবে আপনি সেভাবে করবেন। ওকে, ওভার টু ইউ। থ্যাংক ইউ। জি, ওকে, সো ফার এই অ্যানালাইসিস সম্পর্কে যদি কোনো কোয়ারিজ না থাকে, আমরা আজকে আর একটা অ্যানালাইসিস দেখব, যেটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি টেস্ট। এই অ্যানালাইসিসটা আমরা দেখব আজকে। তো আগের অ্যানালাইসিস নিয়ে কি কারো কোনো কোয়ারিজ আছে? একটু বলেন আমাকে। ওকে, যেহেতু কোনো রেসপন্স নাই, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়ারিজ নেই। তো রিলায়েবিলিটি অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে অ্যানালাইসিসটা কিভাবে করব সেটা আগে দেখি। একইভাবে আমরা অ্যানালাইসিসে যাব, এরপরে আমরা চলে যাব আমাদের স্কেলের মধ্যে। স্কেল নামে একটা অপশন পাবেন ঠিক মিডল বরাবর বা মিডল সাইজেস, মিডল জায়গায়। হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাবো রিলায়েবিলিটি অ্যানালাইসিস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই অপশনের উপরে যখন প্রেস করব তখন আবারও ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, একটা আলাদা ট্যাব দেখাবে। তো এই ট্যাব দিয়ে আমরা অ্যানালাইসিসটা করব। রিলায়েবিলিটি অ্যানালাইসিস করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমাদের কয়টা ভেরিয়েবল আছে, কারণ প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা আলাদা আলাদাভাবে রিলায়েবিলিটি টেস্ট অ্যানালাইসিস করব। কেমন? তাহলে আমরা আমাদের কোশ্চেনিয়ারে যদি যাই তাহলে দেখতে পাবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমার ভেরিয়েবল দেখা যাচ্ছে। 6টা ভেরিয়েবল, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। 6টা যদি আমার হয়, এখানে আমার সিরিয়াল তো করাই আছে 1 2 3 করে। প্রথম 3টা আমি নিয়ে নিব। প্রথম 3টা আমি নিয়ে নিলাম। প্রথম 3টা প্রোডাক্ট কোয়ালিটি ছিল। এই 3টার স্ট্যাটিস্টিকের মধ্যে আমরা যাব। আইটেম ওয়াইজ, স্কেল ওয়াইজ, মিন, কোরিলেশন, কোভেরিয়েন্স, এই অপশনগুলো আমরা প্রেস করে দেব। আইটেম, স্কেল, মিন, কোরিলেশন, কোভেরিয়েন্স, এটাকে ওকে করে আমরা কন্টিনিউ দিয়ে দেব। দেন আমরা যদি ওকে বাটন প্রেস করি তাহলে আমাদেরকে একটা রিলায়েবিলিটি অ্যানালাইসিস দেখাবে।
ক্রন বেজ আলফার এটা বলা হয়। ক্রন বেজ আলফা আমাদের কত শো করছে? 0.219। 0.219। এখন এই ভ্যালুটা আমার ভালো না খারাপ কিভাবে বুঝবো আমি? এটা দিয়ে আমরা কি বুঝবো? এটা দেখার জন্য আমরা একটা স্কেল আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপের মধ্যে এখনই আমরা দিয়ে দিব। এই স্কেলটা অনুযায়ী আমরা দেখবো যেটা ভালো না খারাপ। দেখে আসি চলো। তাহলে আমরা বলছিলাম এটা কি? ক্রন বেজ আলফা, তাই না? ক্রন বেজ আলফা। রাকিব, এটা কি বলে, is this being recorded? জি স্যার। Okay, thank you. ক্রন বেজ আলফা স্কেল। এখান থেকে দেখেন আমরা এই স্কেলটা দেখতে পারি। সবগুলোর ভ্যালুই সেম, কিন্তু এটা একটু ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল হবে বলে আশা করছি। বিষয়টা কিরকম দেখেন, এখানে দেখাচ্ছে যে আমার ক্রন বেজ আলফার ভ্যালু যখন 5-এর চেয়ে কম হবে, অর্থাৎ এই যে আলফা চিহ্নটাই হচ্ছে আপনার ভ্যালু। এই আলফা চিহ্নটার চেয়ে যখন আপনার 5-এর চেয়ে কম হবে, অর্থাৎ 0.5-এর চেয়ে আপনার ভ্যালুটা কম হবে, এটা আনএক্সেপ্টেবল, এটা একসেপ্ট করা যাবে না। যখন 0.6-এর চেয়ে ছোট আর 0.5-এর চেয়ে বড়, তখন এটা পোর। তখনও কিন্তু এটা আসলে মানে খুব একটা অ্যাকসেপ্টিং না, কিন্তু আসলে নেওয়া যায় না। 0.7 এর চেয়ে ছোট, 0.6 এর চেয়ে বড়, কোয়েশ্চেনেবল। আসলে এটাও কিন্তু গ্রহণযোগ্যতা নাই। গ্রহণযোগ্যতা কোথায় থেকে? অ্যাকসেপ্টেবল থেকে, অর্থাৎ 0.7-এর চেয়ে বড়, 0.8-এর চেয়ে ছোট, এখান থেকে আমাদের অ্যাকসেপ্টেন্সটা শুরু হয়। এরপরে 0.8-এর চেয়ে বড়, 0.9-এর চেয়ে ছোট, এটা গুড রেজাল্ট। সাধারণত 1-এর মধ্যে 1 আসে না, এটাও কোশ্চেনেবল। এটাও যদি হয়ে যায় ওইটাও কোশ্চেনেবল। তো এই ভ্যালুটা 0.9-এর চেয়ে যদি বড় হয়, অর্থাৎ ধরেন 91 হতে পারে, 92 হতে পারে, হ্যাঁ, মানে 0.91 হতে পারে, 0.92 হতে পারে, তো এইরকম যদি আসে তখন সেটা এক্সেলেন্ট বলা হয়। তো এই স্কেল যে ভ্যালুটা আছে সেটা আপনারা ফলো করতে পারেন। এটা আমরা দেখলাম, এটা আপনাদের গ্রুপের মধ্যে আমি স্কেলটা দিয়ে দিলাম। এখন বলেন তো, এই স্কেল অনুযায়ী আমানার যে রেজাল্টটা এসছে এটা কি ভালো না খারাপ? আমানার রেজাল্ট এসেছে 0.219। এই স্কেল অনুযায়ী এটা কি ভালো না খারাপ? কে বলতে পারবেন? মিস আমানা, আপনি বলতে পারবেন? হ্যালো। খারাপ ওটা। এক্স্যাক্টলি, মানটা ভালো আসে নাই, অর্থাৎ অনেক কম আসছে। তা আমরা অডিট হব না, আমরা আগে আদার্স যে অ্যানালাইসিস গুলো আছে, মানে আই মিন আদার্স যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো একটু দেখে নিই ওগুলোর কি অবস্থা। এর পরেরটা আমরা যাব, পরেরটা দেখব 1 2 3, অর্থাৎ পিপি, PP1, PP2, PP3। এটা দেখি, দেখেন এখান থেকে আমার স্কেলিংটা করাই আছে। তো এটা আমরা ওকেই থাকুক, প্রেস করলাম, এখানে এসছে 364। এটাও কিন্তু আমার বিলো 0.5। আমরা নেক্সটে চলে যাচ্ছি, এটা দেখি কি এসছে। 1 2 3, এটা দেখি কি এসছে। এটা মাইনাসে চলে গিয়েছে। এটা কিন্তু মাইনাসে যাওয়া মানে একদমই ভালো না, এটা সেটটা ভালো না।
আমরা যদি নেক্সটে যাই তাহলে দেখি কি আছে। এটা দেখেন 547, মানে 0.5 এর উপরে এটা আপ করেছে। দেন পরেরটাতে যাই, তাও কিন্তু এটা কোশ্চেনেবল, মানে 0.7 ক্রস করতে হবে আমাদের মিনিমাল টার্গেট থাকবে 0.7। $678। লাস্ট আমাদের যে ডিভি ছিল সেটার কি অবস্থা? 546, এটাতে আবার কমে গিয়েছে। অর্থাৎ এই ডেটার কিন্তু রিলায়েবিলিটি নিয়ে কোশ্চেন আছে, ডেটাটা কতটুকু রিলায়েবল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট কোশ্চেন দেখা যাচ্ছে। সাধারণত যেটা হয়ে থাকে, রিলায়েবিলিটি টেস্টে যদি কোনো ডেটা ফেল করে, এটা পুনরায় কিন্তু ডেটা কালেকশনে যেতে হয়, কারণ আপনি যে ডেটাটা কালেক্ট করেছেন সেই ডেটাটা গ্রহণযোগ্যতা হয়নি। রিলায়েবিলিটি টেস্ট দিয়ে মূলত আমরা ওই ডেটাটারই গ্রহণযোগ্যতা টেস্ট করে থাকি, ডেটাটা আমার অ্যানালাইসিস জন্য রিলায়েবল কিনা, আমার এটা গ্রহণযোগ্যতা পাবে কিনা, অ্যাকসেপ্টেন্সটা পাবে কিনা, সেটাই আমরা মেজার করি স্ট্যাটিস্টিক্যালি। তো সেখানে কিন্তু আমার ডেটা পারফর্ম করছে না, ওয়ার্কআউট করছে না। তো মূলত বড় বড় রিসার্চে যেটা হয়ে থাকে, পাইলট টেস্টের পরে এগুলো দেখা হয়। অর্থাৎ ধরেন একটা বড় রিসার্চ তো আসলে অনেক 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 কিছু মেনটেন করে করতে হয়। তো ওইখানে 20টা 30টা বা 40টা ডেটা কালেকশনের পরে একটা পাইলট টেস্ট করা হয়, ওইখানে সব অ্যানালাইসিস করে দেখা হয়, চেক করা হয়। ওই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে পরবর্তীতে ওই অনুযায়ী আবার আমাদেরকে আগাতে হয়। এখন যেহেতু আপনাদের সেমিস্টার টাইম স্বল্পতা আছে, আপনারা একবারই সব ডেটা কালেক্ট করেছেন, চেক করেননি, তখন কিন্তু এই জিনিসটা ধরা পড়েনি। অ্যানালাইসিস করার পরে এখন দেখা যাচ্ছে ডেটাটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, এই বিষয়ে আমরা আসছি, তবে তার আগে আপনারা এই অ্যানালাইসিসটা কিভাবে আমরা বের করব সেটা বুঝতে পেরেছেন কিনা বলেন। এইভাবে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের আলাদা আলাদা করে রিলায়েবিলিটি অ্যানালাইসিসটা আমরা বের করব। সবাই কি ক্লিয়ার? স্যার এখানে কি যতগুলা আছে সবগুলাই কি রিসার্চ পেপারে দেখাতে হবে, মানে রিলেটিভিটি যে যতগুলা চার্ট আসছে? নট লাইক দ্যাট। এটা রিসার্চ পেপারে কিভাবে দেখাতে হবে সেটা আমি দেখাচ্ছি। অ্যানালাইসিসটা কি বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, মোটামুটি বুঝেছি। ওকে, অ্যানালাইসিসের মধ্যে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইভাবে দেখাবো। রিলায়েবিলিটি অথবা কর্নবেজ মানে রিলায়েবিলিটি এবং কর্নবেজ আলফা লিখবো, লেখার পরে এই স্যাম্পল কপিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়েট হওয়ার কিছু নেই, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জায়গাতে আমরা যেটা করব, এইভাবে জিনিসটাকে দেখাবো। আর নাম্বার অফ আইটেম, আর যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টারনাল কনসিস্টেন্সি, এইটা আমরা দেখাবো। স্যালারি অ্যান্ড বেনিফিট, এটা ধরেন আপনার ভেরিয়েবল, এগুলো দেখার দরকার নাই, এই ভেরিয়েবলের নাম দেখার দরকার নাই, বা আপনার হচ্ছে কয়টা ভেরিয়েবল সেটা দেখার দরকার নাই। বাট দ্য থিং ইজ, এখানে আমাদের ভেরিয়েবল গুলোর নাম বসবে। অর্থাৎ আমরা যেটা ভেরিয়েবল নিয়েছে, ধরেন আপনার ফুড কোয়ালিটি বা আপনার প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি অফ প্রোডাক্টস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। তো এই যে ডিভি পারচেজ ডিসিশন, সবগুলো কিন্তু আমাদের এই দিকে বসছে।
কোন ভেরিয়েবলের জন্য আমার রিলায়েবিলিটি অ্যানালাইসিসে কত এসেছে সেই মানটা বসাবো। এখানে নাম্বার অফ আইটেম কয়টা ছিল, নাম্বার অফ আইটেম আসলে আমাদের ছিল কয়টা, 3টা করে ছিল তাই না, সবগুলো থেকে আমারা 3টা করে করেছেন। এখন আপনি যদি কোথাও 4টা করেন তাহলে আপনি 4টা লিখবেন, আপনি যদি 3টা করেই করেন তাহলে 3টা লিখবেন, আপনি যদি 5টা করে করেন তাহলে 5টা লিখবেন, আপনি যে কয়টা করেছেন সেটা আপনি সে কয়টা লিখবেন। নাম্বার অফ আইটেম মানে কয়টা কোশ্চিন ওই ভেরিয়েবল থেকে করা হয়েছে। আর এই যে আমার এই অ্যানালাইসিসটার রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা অনুযায়ী আমার কি কোন স্কেলের মধ্যে পড়ছে, এটা কি ভালো, খারাপ, অ্যাকসেপ্টেবল, গুড, এক্সেলেন্ট, কিসের মধ্যে পড়ছে। অ্যাজ পার দ্য রিপোর্ট 870 অর্থাৎ 870 কার মধ্যে আছে, গুডের মধ্যে আছে না, তাহলে এটা কিন্তু আমাদের এখানে আমরা কি লিখবো, গুড। এটা আমরা অ্যাড করব, এইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, চিন্তিত হওয়ার কারণ নেই। অ্যানালাইসিসটা দেখেন, এটা আপনারা পেয়ে যাবেন। তো ইকুইভ্যালেন্ট আপনার এই রেজাল্টটাও কিন্তু গুড। 800 মানেও কিন্তু আপনার 800 মানে কি আছে আসলে, 800 আচ্ছা এইখান থেকে 800 পর্যন্ত একদম বরাবর যদি 800 হয় তাহলে গুডও লেখা যায়, অ্যাকসেপ্টেবল লেখা যায়। আমরা গুডটাই লিখছি, ধরেন 801 মানেও তো গুড, 898 মানেও গুড, 755 মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল। তার মানে এই রিসার্চ পেপার অনুযায়ী প্রত্যেকটা ডেটাকে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি রিলায়েবল ডেটা ছিল, ডেটার কিন্তু কোনো প্রবলেমস ছিল না। কারণ মিনিমাল যে ভ্যালুটা আমার আসছে সেটাও 755, অর্থাৎ আমার যে মিনিমাম রিকোয়ার্ড সেটার চেয়ে বেশি। আপনাদেরও এইভাবে জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। আন্ডারস্ট্যান্ড? যখন আমরা এটা ইন্টারপ্রিটেশন লিখি তখন কি করি, আমরা আমাদের ভেরিয়েবলটা যে লিখছি, মানে কোন ভেরিয়েবল সম্পর্কে লিখছি সেই ভেরিয়েবলটা আলফা মানে হচ্ছে যে ক্রন বেজ আলফা, এই আলফার ভ্যালুটা সমান সমান আপনার যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা। এইখানে আইটেম ছিল কয়টা, ওখানে 5টা আইটেম ছিল, এই জন্য এখানে 5টা আইটেম লেখা। This high reliability score suggests the item used to measure the perception of salary and benefits are very consistent. It indicates that this item reliably represented this factor. অর্থাৎ দেখেন আমি কিন্তু এখানে মানে ইনি যে রিপোর্টটা করছে সেখানে কিন্তু বলে দিচ্ছে ভেরি কনসিস্টেন্ট, গুড কনসিস্টেন্ট, অ্যাকসেপ্টেবল কনসিস্টেন্ট, এভাবে আপনারা এই ইন্টারপ্রিটেশনগুলো লিখবেন। অর্থাৎ এই ইন্ডিকেটটা আপনার এই আইটেমগুলোকে রিলায়েবল করে এবং রিপ্রেজেন্ট করে এই ফ্যাক্টরটাকে পরবর্তী অ্যানালাইসিসের জন্য। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস আলাদা আলাদা করে প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য আলাদা আলাদা করে লিখব। তাহলে বলেন এই রিলায়েবিলিটি অ্যানালাইসিস বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? দুঃখিত আপনার কথা বুঝতে পারিনি। আমি কি ডেটা চেঞ্জ করব এগুলার? আপনার এটাতে আসছে, আগে বলেন অ্যানালাইসিসটা নিয়ে আপনার মন্তব্য বলেন, বুঝতে পেরেছেন কিনা? ভাই বুঝতে পেরেছি। আপনার যে সমস্যা রিলায়েবিলিটি ক্রাইটেরিয়াটা যে লিমিটেশন দেওয়া এর মধ্যে তো থাকতে হবে, ওইটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, আপনাদের গ্রুপে একটা ছবি আমরা দিয়েছি, যে স্কেল ফরম্যাটটা দিয়েছি, এই ফরম্যাটটা অনুযায়ী, তাই তো? এটাই তো এক্সপ্লেন করার কথা বললেন? জি ভাই। ওকে, নাম্বার 1 বিষয় হচ্ছে আমাদের 0.5 এর নিচে থাকলে সেটা অ্যাকসেপ্টেবল না। 0.5 থেকে 6 এর মধ্যে যদি থাকে, অর্থাৎ 500 যদি হয়, 0.500 দাঁড়ান,
এই যে দেখেন এটা যদি আপনার এরকম হয়, পয়েন্টটা হলো $0.500, এটা কি অ্যাকসেপ্টেড না, আনঅ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আনঅ্যাকসেপ্টেবল। এটা যদি আপনার ধরেন যেটা হলো 0.600 এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট আপনার আলফা ভ্যালু, ধরেন আমি এটাই লিখলাম আলফা। আচ্ছা, আলফাটা তো এখানে আছেই, আলফা ভ্যালু এখানে দিলাম, মানে আপনার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা, আর এর যে ছোট হচ্ছে 0.500। অর্থাৎ দেখেন এই 500-র চেয়ে বড়, এই চিহ্নটা মানে কিন্তু বড়, তাই না? 500-র চেয়ে বড়, গ্রেটার দেন 500, your value is greater than 500, less than 600। এটা কি লেস দেন, আর এটা মানে আই মিন এটা কিন্তু এখানে লেস দেন হিসাবে কাজ করছে, আর এইটা গ্রেটার দেন হিসাবে কাজ করছে। 500 গ্রেটার দেন আপনার হচ্ছে আপনার ইয়োর ভ্যালু, এবং 600 লেস দেন ইয়োর ভ্যালু, এর মধ্যে থাকলে এটাকে আমরা বলতেছি পোড। যদি বিষয়টা এরকম হয় 0.700 আলফা ভ্যালু, মানে ইয়োর ভ্যালু লেস দেন 0.600, এটাকে আমরা বলতেছি কি বলছে, এটাকে কোয়েশ্চেনেবল। অর্থাৎ এই যে এইটুকু আমরা কাজ করলাম, এই পুরোটাই আমরা কিন্তু নিতে পারবো না, এইটার বাদে এর ওপরে, অর্থাৎ এই 700 এর ওপর থেকে যা থাকবে সেটা আমরা নিতে পারবো। তার মানে এই 0.7 পর্যন্ত আমরা নিতে পারছি না, মানে 0.7 পর্যন্ত নিব, কিন্তু 0.699 এখানে এই পর্যন্ত আসলে আমরা নিব না, 0.699 পর্যন্ত আমরা নিব না, এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দেব। এর ওপর থেকে 700 হলে আমরা আমাদের ডেটার জন্য এটাকে রিকোয়ার্ড হিসাবে ধরে নিব। ওই হিসাবে আমাদের কি হবে, 0.7 থেকে 8 এর নিচ পর্যন্ত হলে অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করছে। 900 থেকে ছোট, 800 থেকে বড় হলে এটা গুড রেজাল্ট, আর 900-র বেশি হলে এটা এক্সেলেন্ট রেজাল্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। 800 যদি এটা গ্রেটার দেন আলফা ভ্যালু আপনার হয়, তাহলে কি আসে 0.700, এটাকে আমরা নিতে পারবো। এর মধ্যে ধরেন আপনার 701 থাকতে পারে, 732 থাকতে পারে, 764 থাকতে পারে, হ্যাঁ 799 থাকতে পারে, 800 থাকতে পারে, ঠিক আছে? এর উপরে আমরা কি দেখবো, এরপরে দেখবো এই যে 0.900 গ্রেটার দেন লেস দেন আলফা ভ্যালু গ্রেটার দেন 0.800, এটা আমাদের, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, আর এটা হচ্ছে আমাদের গুড ভ্যালু। আর এর উপরে যেটা হাইয়েস্ট ভ্যালু থাকছে সেটা হচ্ছে আলফা ভ্যালু, মানে ইয়োর ভ্যালু। হ্যাঁ, এই আলফা ভ্যালুটা
বড়, আমার ভ্যালু কত, মানে আই মিন 0.99 এর চেয়ে আমার ভ্যালুটা যখন বড় হবে, সেটা 991 হতে পারে, 901 হতে পারে, 900 ধরেন আপনার 99 হতে পারে, হ্যাঁ হতেই পারে, সেটা আমাদের কি এক্সেলেন্ট। এক্সেলেন্ট এই জিনিসটা এখানে বলা আছে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। যদি বুঝতে পারেন তাহলে সবাই কি বুঝতে পারছেন? না বুঝলে বলেন। তাহলে আমরা রিলায়েবিলিটি অ্যানালাইসিস দেখলাম এবং ডেমোগ্রাফিক অ্যানালাইসিস গুলো দেখলাম। দুটোতে কারোর কোনো কনফিউশন থাকলে বলেন। আজকে আমরা নতুন কোনো অ্যানালাইসিস আর যাব না, আমরা এই দুটো অ্যানালাইসিসটা আগে বাসায় প্র্যাকটিস করব সবাই, হ্যাঁ, কারণ সবাই যেহেতু এসপিএসএস অলরেডি ইনস্টল করেছেন, তো সবারই ডেটা কালেকশন মোটামুটি শেষের দিকে। সবাই আমরা চেষ্টা করব এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য। বাসায় প্র্যাকটিস করলে হবে কি, আপনার এই যে জিনিসগুলো যেগুলো ভুল আছে সেগুলো আমাদের সামনে ভিজিবল হবে, শো হবে। তখন দেখা যাবে যে আসলে অ্যাকচুয়ালি কতটুকু কারেকশন করতে পারছেন বা ভুল হচ্ছে। তো এই জিনিসটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে সবারই। কারো কোনো কোশ্চেন নাই? স্যার তাহলে যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা কি আজকের মতো এখানে শেষ করব? স্যার আমার একটু এসপিএসএস নিয়ে একটু সমস্যা ছিল। কি সমস্যা? স্যার আমি এসপিএসএস ইনস্টল করছি বাট ওপেন করতে পারতেছি না। কি দেখাচ্ছে ওপেন করলে? শো করান দেখি। আপনি শো করেন, কে কথা বলছেন শো করেন একটু। ভাইয়া আপনার যে ওয়ার্ড ফাইলটা ঠিক করে দিয়েছেন, দেওয়া যাবে ফাইলটা? জি জি জি, আপনার ডেটাটা দেওয়া হবে আপনাকে, একটু ওয়েট করেন। এখানে আফরিন আফরিন খান নাই? ইয়েস স্যার। আপনি অপেক্ষা করেন। ওকে স্যার। কি বলে আজিজুল হাকিম একেবারে 4টা খুলে রাখছেন, 1 2 3 4 3টা।
কি বলে আলামিন হোসেন আছেন আপনি? স্যার আসছি স্যার। আপনাকে যে কাজটা দিয়েছে রাকিব সাহেব, এটা কি করেছেন কালকে? এটা হচ্ছে স্যার, জি স্যার বলেন বলেন। স্যার হচ্ছে একটু ভিডিওটা দেখে স্যার আমি বসবো স্যার রাতে। এটা কেন আপনার এত সময় লাগতেছে? আপনি সময় দিচ্ছেন না, এটা করতে কতক্ষণ লাগে? আচ্ছা কি বলে রাকিব সাহেব, ওই যে এক্সেল শিটে 1 2 3 4 এটা কি শেয়ার করা হয়নি? এক্সেল শিটের 1 2 3 4 বলতে মানে কোশ্চেনিয়ারের যে আপনার কোডিং গুলো। জি স্যার, জি স্যার, এগুলো শেয়ার করা হয়েছে। আজিজুল, আগে আপনি কম্পেনিয়ন মোডে যাচ্ছেন কেন? কোনো সমস্যা? লিংকে যে হচ্ছে রিজয়েন দে হয়েছে। হ্যাঁ, তো খুব সোজা। কি বলে কালকে আমাকে এক্সেল ফাইলের ক্লিন ডেটা দেখাতে হবে। আমি কি বলে র ডেটা দেখবো না, ক্লিন ডেটা দেখতে হবে, আপনাকে পাঠাতে হবে। রাকিব সাহেব, যেটা শেয়ার করা হয়েছে, অর্থাৎ কি বলে ওই যে এক্সেল শিটের যে আপনি কোডিং গুলো একটার পর একটা করে রেখেছেন, ওই চারটা আবার কি বলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তো। জি। আমি আজকে তো দেখলাম সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ ক্লাসেস আপনাদেরকে নেওয়া হয়েছে। আমি বেড দিয়ে বলতে পারি আপনার অন্য ইউনিভার্সিটির অন্য কোনো টিচার এত ক্লাস নিছে কিনা। কারণ আমি জানি এই জিনিসটা যেহেতু আপনারা অভ্যস্ত না, যার ফলে এতগুলা ক্লাস দিতে হচ্ছে। এটা তো এক্সট্রা ক্লাস। আমি শুধু একটা ক্লাসে দেখা দিতাম এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা। রাকিব সাহেবকে নিয়ে এসে হাতে ধরে 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 জীবন তো চালাবেন, আমরাও দেখবো কতদূর যাবেন। তো এই সময়টুকু একটুখানি আল্লাহ দোহাই লাগে ইউটিলাইজ করেন। এবং কালকে যদি উইদাউট ল্যাপটপ এবং ক্লিন ডেটা আমাকে না দেখান, আই উইল বি ভেরি ফিউরিয়াস। আপনার জন্য আমি কষ্ট করব, আপনি আমাকে কষ্টের মূল্য দেবেন না, তা তো হবে না কখনো। স্যার এরকম আছে। আচ্ছা, এটা হচ্ছে উইনরার, অর্থাৎ আপনার এই যে জিপ ফাইল ওপেন করার জন্য উইনজিপ বা উইনরারের যে মতো যে লিটল বিট সফটওয়্যারগুলোর প্রয়োজন হয়, এটা ইনস্টল করতে হবে আগে। আগে ইনস্টল করেন জিপ ফাইল ওপেন করার জন্য। আপনার ল্যাপটপে বা ডেস্কটপে এগুলো ইনস্টল করা আছে? আর যারা হ্যাঁ, এটাকে আগে ইনস্টল করে নিতে হবে। আপনি যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে করাচ্ছেন, আল্লাহ দোহাই লাগে এটা করেন না। তারা জানে না, এত সূক্ষ্ম কাজ জানে না। ভুল ভাল করলে হবে না। দ্য ওয়ে রাকিব সাহেব শিখাচ্ছে একদম ওইভাবে আমাকে দেখাতে হবে। এবং আমি যখন দেখতে চাবো কি বলে একটা ডেটা কিভাবে আপনি রান দিবেন, সাথে সাথে আপনি রান দেওয়ার সাথে সাথে সবকিছু বেরিয়ে আসবে। আর আমাকে কি করতে হবে? এটা আপনি আপনার ল্যাপটপটা নিয়ে ইউনিভার্সিটির যে আপনাদের ফ্লোরে আছে, আইটির কাজ করে, ওনার কাছে নিয়ে এসে স্পেসটা ঠিক মতো ইনস্টল করে নেন। আমার তো হলো পিসি এটা। আচ্ছা, পিসি হলে আপনাকে একটা ভিডিও শেয়ার করে দেবনি, ওই ভিডিওটা একটু দেখে ট্রাই করেন। আর আপনি আপনার ইয়েতে লেখেন, গুগলে লেখেন যে ডাউনলোড উইনজিপ অথবা উইনরার .exe
winzip.exe। স্যার এটা কি স্যার জিপ ফাইলকে আনজিপ করার জন্য যেই হ্যাঁ 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 রাইট রাইট রাইট। কেন আজিজুল হাকিম আপনি ডাউনলোড winzip.exe এটা লিখে দেন রাকিব, ওইটা কপি পেস্ট করে ঢুকে দেখ। আজিজুল হাকিম আপনার আচ্ছা আমি লিখে দিচ্ছি, আপনি স্ক্রিন অফ করেন, আমি ওটা লিখে দিচ্ছি। আজিজুল হাকিম আপনার ল্যাপটপ কোথায় বলেন? পাই নাই। আজিজুল হাকিম আপনার ল্যাপটপটা কোথায়? ইউনিভার্সিটি যেটা দিয়েছে স্যার ওটা এক ছোট ভাইকে দিয়ে দিয়েছি। শাবাশ, এটাই তো শুনতে যাচ্ছিলাম যে গার্লফ্রেন্ডের দেন নাই, এটাই তো মানে আশ্চর্য হয়েছে আমি। ছোট ভাইকে দিয়ে দিয়েছেন। ছোট ভাই কি বিশ্ববিদ্যালয়ে পড়ছে নাকি আপনার? আপনি কালকে ল্যাপটপ ছাড়া ক্লাসে ঢুকবেন না আপনি। জি স্যার। what a class, what a একটা কাহিনী শুনলাম যে আপনার ল্যাপটপটা পাওয়ার সাথে সাথে 20,000 টাকা দিয়ে বিক্রি করে দেন। কটকটি 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 যেমন মানে খায় তেমন লোকের কাছে বিক্রি করে দেন। হায় রে লেখাপড়া। আপনার কি উইন্ডোজ 11? জি স্যার। আজিজুল হাকিম আছে। এই যে এটা হচ্ছে লিংক, হ্যাঁ এই লিংকে যান, ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেন উইনজিপটা। দেখেন ওখানে লেখা থাকবে ডাউনলোড উইনজিপ, ওটার উপরে প্রেস করবেন। খুব সম্ভবত 2-2.5 MB বা 3 MB এর মতো একটা এই আর কি ডাউনলোড করবেন। যাদের সমস্যা আছে এই সফটওয়্যারটা ডাউনলোড করে দেন ট্রাই করেন। জি আফরিন খান কিছু বলছিলেন? জি স্যার। স্যার আমার একটা মানে প্রবলেম ছিল কোয়েশ্চেনের, আমি কি ওটা একটু দেখাবো? জি আচ্ছা রাকিব, ওর তো কি বলে ওর ডেটাটা আপনি নিয়ে নেন, ওর যেটুকু ডেটা করেছে ওটা নিয়ে নেন, কারণ ওর তো যেহেতু কি বলে মিডিয়েটিং ভেরিয়েবল আছে, ও তো এটা মিডিয়েটিং ভেরিয়েবল দেখাতে পারবে না। তো মিডিয়েটিং ভেরিয়েবলটা অমিট করে দিন, ওরটা শুধু ফ্যাক্টরটা ওখান থেকে করবে। ঠিক আছে স্যার আমার যে প্রবলেমটা হচ্ছে এখানে আমি প্রফেশনে এমপ্লয়েড আনএমপ্লয়েড ছিল, আমি যখন এটা করছি তখন সামহাউ আদার্সটা এইভাবে আসছে, মানে মাল্টিপল চয়েস ওয়েতে আসে নাই। তো অনেকে এটা অ্যান্সার করছে অন্যভাবে, তো এটা আমি কি করতে পারি? আচ্ছা আপনার অ্যাক্সেস দেওয়া আছে আমাকে? জি স্যার আছে। ঠিক আছে আমি ঢুকছি। ওকে স্যার। আপনি পারমিশন দিয়েছেন বাট এডিটরস পারমিশন দেননি। এটা এডিটর পারমিশন না দিলে তো সেটা কিছু করা থাকবে না।
আচ্ছা স্যার আমি এখন করে দিচ্ছি। হ্যাঁ রাকিব ভাই, আমি আপনাকে সন্ধ্যায় ফোন দিয়েছিলাম। হ্যাঁ সন্ধ্যায় একজন ফোন করেছিলেন, আপনি যেটা আমি দিয়েছিলাম। এটা কি এখন দেখে দেবেন নাকি ক্লাস টাইমে পরে? আচ্ছা আপনার আপনার নামটা একটু বলেন, একটু আমি চেক করছি এখান থেকে। আমিন হোসেন অন্তর। ইমেল অ্যাড্রেস কি দেওয়া আছে প্রথমে? আলামিন নাকি অন্তর? অন্তর দেওয়া আছে। ANTOR। স্যার এখানে তো এডিটরও অপশন দেওয়া আছে। এডিটর অপশন দেওয়া আছে? আচ্ছা মানে আমার এখানে শো করতেছে। চেক করছি দাঁড়ান। কোন মেল থেকে ওপেন হচ্ছে? আপনি অ্যাক্সেস দিয়েছেন কোন মেলে? মেল অ্যাড্রেস একটু পড়ে শোনাবেন? স্যার এটা হচ্ছে একদম লাস্টেরটা, মানে আপনার তিনটা দেখলাম, ওখানে একদম লাস্টেরটাতে। আফরিন, আপনি যে মেলে অ্যাক্সেসটা দিয়েছেন এটা কোন মেলে? এটা কি মেলটা আমাকে একটু পড়ে শোনানো যাবে? লাস্টের লিংকটা ওইটাতে আমার। লাস্টে তো 458 আপনার মেলে। জি এটা ওইটাই না? হ্যাঁ forward them. স্যার আমাদের তো শেষ স্যার, আমরা কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব? রাকিব ভাই কি বলে মেয়েটাকে ডাকেন। কে স্যার? ফারিনকে ডাকেন, একটুখানি হোয়াটসঅ্যাপে দেন। ও আচ্ছা ঠিক আছে। I don't know কি প্রবলেম, আমি তো এখান থেকে অ্যাক্সেস পাচ্ছি না। অ্যাক্সেস না পেলে তো আসলে পসিবল না। আপনি স্ক্রিনটা শো করেন, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি দেখছি। স্যার যে দেখেন তো আসি কি হচ্ছে না। জি স্যার, তাহলে আমি শো করি। হ্যাঁ আপনি একটু স্ক্রিনটা শো করেন, দেখি কিভাবে করেছেন। এইভাবে আসছে। ওকে, এনিওয়ান উইথ ডিসপ্লেইং। আচ্ছা আচ্ছা, এই যে ইয়েতে যান, হ্যাঁ এটাতে ভিউয়ারে যান, ভিউয়ার এডিটর দেন। হ্যাঁ ডান। ওকে, এবার আমি একটু চেক করি। Yes, now it's work. দেখছেন ঠিকঠাক মতো অ্যাক্সেস না দিলে কাজ হবে না। আচ্ছা অন্ত সাহেব, আপনারও সেম প্রবলেম, আপনি কাইন্ডলি এটা একটু ঠিক করে নেন। হ্যাঁ আপনার ফাইলটাও আমি ওইরকম ভাবে দেখতে পাচ্ছি। ওকে দেন আপনার এখানে সমস্যাটা হয়েছে কোথায়? স্যার প্রফেশনে। এখানে আদার্সটা আসছে ওভাবে, মানে মাল্টিপল চয়েস হতে আসে নাই। তাই অনেক রকম অ্যানসার আসছে। অ্যানসার আসুক, আমার তো আলটিমেটলি সমস্যা নাই, কারণ আমার হচ্ছে ওরা তো সবাই আদার্স, অ্যানসার আমার আসতেই পারে। অ্যানসার যেই আসুক
সবাই তো আমার আদার্স। যেমন ধরেন হচ্ছে এই জায়গাতে হ্যাঁ ওকে নো প্রবলেম। এটা কোথায় গেল? কোশ্চেন ওয়াইজ রেসপন্ড সামারি কোশ্চেন ইন্ডিভিজুয়াল প্রফেশন কোশ্চেন ওয়াইজ সামারি যদি দেখি, এই তো সামারি ঠিক আছে, অসুবিধা নাই, আপনার ঠিকই আছে। এটা যাই দিক, আমি এটা এখন আপনার কি রেসপন্ড আরো বাড়বে? না মনে হয়। না 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 বাড়বে না, এইটুকু নিয়ে করবে। ঠিক আছে, যদি না বাড়ে তাহলে দেখেন এখানে চিন্তিত হওয়ার কিছু নাই। আপনার হচ্ছে প্রফেশন যেটা থাকবে, আনএমপ্লয়েড জায়গায় আছে, এমপ্লয়েড জায়গায় আছে। এখন এই জায়গাতে আপনার হচ্ছে স্টুডেন্ট জায়গায় আছে। ব্লু কালারটা কি দিয়েছে এটা জানি না কি দিয়েছে এটা, এখানে আবার স্টুডেন্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ম্যানুয়ালি নিজেকে ঠিক করে নিতে হবে, এখন কিছু করার নাই। এটা এমন হলো কেন? স্টুডেন্ট বিজনেস যারা তারা হচ্ছে আদার্সের মধ্যে এসে পড়বে। কি সব করে রাখছে মানে অসুবিধা নাই, এটা নিয়ে না, এটা এক্সেল শীট ডাউনলোড করার পরে এইটাই তো বুঝিনি, করার সময় আদার অপশনটা মাল্টিপল চয়েস আকারে আসেনি, আর সবাই ওখানে নিজেকে টাইপ করে দিতে পারছে কিভাবে যেন, এই জন্য রেসপন্স এরকম আসছে। আচ্ছা ইটস ওকে, এটা নিয়ে ওয়েট না, এটা পরে অ্যানালাইসিস করার সময় ভাই আমি অ্যাক্সেস করে দিয়েছি এডিটরে। ওকে ঠিক আছে, এটা যেটা করতে হতো তো এটা আপনার হচ্ছে এখানে অপশনটা যে এইভাবে অ্যাড করতে হবে, তাহলে আপনার অ্যাড হবে, এই যে এইভাবে অ্যাড হবে। এইবার আপনি একটু ট্রাই করে দেখেন, একটা এইবার একটা পরীক্ষামূলক দিয়ে দেখেন, ওইটা আপনার এখন অপশন আকারে আসবে। অ্যাকচুয়ালি স্যার আমি এটা বাদে সবগুলো ডেটা ক্লিন করা ট্রাই করেছি। এখন যদি আমি আবার সেটা মানে ডক ফাইল ওই কোশ্চেনারে অ্যাড করি, তখন আবার কি স্টুডেন্টসের জন্য আমি 3-4 করে আবার ঘর নিব? না, আর কিছু করার দরকার নাই, এটা যেরকম আছে এরকমই থাক। এটা আদার্সের মধ্যে, হ্যাঁ সবগুলো আদার্সের মধ্যে যাবে, তবে এটা না সবগুলো আদার্স যাবে না। সবগুলো আদার্সে কিভাবে যাবে? এটা তো হচ্ছে আপনার হিসাবে আসছে। আনএমপ্লয়েড আর এমপ্লয়েড বাদে গুলো এই দেখেন এখানে আপনার এমপ্লয়েড আছে, আনএমপ্লয়েড আছে। যারা অলরেডি আদার্স চুজ করছে, মিনিমাম যে কয়জনই চুজ করছে না কেন, ওইটাও আছে। স্টুডেন্ট গুলো চলে যাবে হচ্ছে আপনার ইয়ের মধ্যে, আনএমপ্লয়েডের মধ্যে, বা ধরেন হচ্ছে আপনার বিজনেস যারা আছে তারা আপনার আদার্সের মধ্যে আসবে, সরি এমপ্লয়েডের মধ্যে আসবে। স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে আপনার এর মধ্যে আসবে, কি বলে আনএমপ্লয়েডের মধ্যে আসবে। এখানে তো আদার্স আসলে প্রয়োজন নাই, আদার্সের তো কোনো কাজ নাই। এমপ্লয়েড আনএমপ্লয়েড ইজ গুড এনাফ, আদার্সের কোনো প্রয়োজন নাই। আপনি এই জায়গা থেকে স্টুডেন্ট গুলো যেগুলো আছে সেইগুলোকে আপনি এমপ্লয়েডের মধ্যে ঢুকাই দিবেন, আর বিজনেস যারা আছে তাদেরকে আনএমপ্লয়েডের মধ্যে ঢুকাই দিবেন, দিয়ে অ্যানালাইসিস করে ফেলবেন, শেষ। ওকে স্যার, তাহলে এই অনুযায়ী আমার কোডিং করতে হবে, তাহলেই তো ক্লিন হয়ে যাবে। রাইট, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা রাকিব সাহেব, কালকে কি বসা যাবে? কালকে স্যার হচ্ছে বসলে সকালের দিকে বসে যাবে স্যার। না সকালে তো ওদের 11টায় ক্লাস, সকালবেলা। আচ্ছা ঠিক আছে, একদিন যাক, একদিন পরে এটা করা যাবে, আগে এটা শেষ করে ফেলো। কিন্তু আপনি তো আর আপনার এখন ফ্যাক্টর অ্যানালাইসিস দেখাতে হবে, তাই তো স্যার? কোরিলেশন আর ফ্যাক্টর, এটা না, ফ্যাক্টরটা একদিন মানে একটা সেশন লাগবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে। তবে স্টুডেন্ট আপনারা কি বলে, আপনাদের একটাই কথা বলে দিচ্ছি, 20 তারিখের মধ্যে জমা দিতে হবে। আমি আরেকটা ক্লাস রাকিবের সাথে দিয়ে দিচ্ছি,
সেটা কালকে দরকার নাই, কারণ কালকে আমি যেহেতু ক্লাস নিচ্ছি। পরশুদিনে কি বিকালে অফিস আপনার রাকিব? না স্যার, সকালে। তাহলে পরশুদিন 8:30টার সময় ওইটাই হবে কি বলে আপনার অ্যানালাইসিসের শেষ ক্লাস। এর মধ্যে আপনারা সবাই কি বলে ক্লিন ডেটা আমি কি বলে এতে দিয়ে দিচ্ছি, মানে আজকে রাতে না, কালকে ক্লাসের আগে বিএলসি তে আপনারা জমা দিবেন। ক্লিন ডেটা চাই আমি শুধুমাত্র, যে ডাটা ক্লিন ডাটা চাই শুধুমাত্র। আচ্ছা, এখন যেহেতু হয়ে গেছে, আমি নাম ডেকে দিচ্ছি। কি বলে মাহমুদুল হাসান, আব্দুল্লাহ সাকিব, আমানত চৌধুরী, প্রেজেন্ট। কি আব্দুল্লাহ সাকিব আছেন? ইয়েস স্যার। আমিনুল ইসলাম রাকিব, আজিজুল হাকিম, প্রেজেন্ট স্যার। অপু আহমেদ আবির, প্রেজেন্ট স্যার। তারিকুল ইসলাম আখন্দ, প্রেজেন্ট স্যার। হোসেন আলী, প্রেজেন্ট স্যার। সাইদ আনোয়ার, প্রেজেন্ট স্যার। আফনান তালুকদার, প্রেজেন্ট স্যার। ইয়াসির আরাফাত, ইয়েস স্যার। তাসিন সাকরিন, তাসিন আছে? তাসিম ছিল স্যার, ওর ফোন অফ হয়ে গেছে। আচ্ছা, শাকিল হোসেন, প্রেজেন্ট স্যার। তাকবীর ইসলাম নুহু, ফারুক ফয়সাল আকাশ, পান্থ মিশ্র, ইয়েস স্যার। ফাহাদ আল শাকিব, আজিজুল হাকিম রাহাত, ইয়েস স্যার। আফরিন খান, ইয়েস স্যার। আলিজা হোসেন, মোহাম্মদ আলামিন হোসেন অন্তর, ইয়েস স্যার। জুবাইর আহমেদ জিহান। ইয়েস স্যার। জিহান, কি অবস্থা আপনার ডেটার? স্যার 35টা হয়েছে অনলি। ওইসব গল্প আমার কাছে দিয়ে লাভ নাই। আপনার মার্কস আমি কেটে দেবো। সবাই যদি পারে, আপনি পারবেন না কেন? আপনার এত বড় বিশাল দেহ নিয়ে মস্তিষ্কে কিছু ঢুকান। নাজমুল আলম, প্রেজেন্ট স্যার। বেলায়েত হোসেন, ফাহাদ খান। ইয়েস স্যার। ফাহাদ, আপনি কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ভালো। আপনি কি অসুস্থ? না স্যার। মানে এখানে একজন যে হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার ওনার নাম? স্যার ওটা আরেকটা ফাহাদ। সাকিব আল ফাহাদ স্যার। ও, সাকিব আল ফাহাদ। ফারিয়া তানজুম ঐশী, নাইম ইবনে হোসেন, মোসাম্মদ রিয়াজুল জান্নাত অদিতি। এইগুলোর কোনো কারবার নাই এগুলা। জাহিদুর রেজা নাইম, সাইম আহমেদ, স্বর্ণালী আক্তার। জি স্যার। জোরে বলেন। স্যার প্রেজেন্ট। জি। কি বলে হামিলা ইসলাম স্বপ্না? ইয়েস স্যার। স্যার হিমিলা ইসলাম স্বপ্না। হিমিলা ইসলাম স্বপ্না। কাজী আইনুল ইসলাম, রনক এসার, আবরার রহমান খান, আশরাফুল আলম। ইয়েস স্যার। ফয়সাল আহমেদ। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে 11টায় দেখা হবে। তো যে ইনস্ট্রাকশন দিয়েছি বাইরে কয়টা দিন নিজেও পুড়েন না, আমাদেরকে মারেন না। তো সি ইউ টুমরো। থ্যাংক ইউ রাকিব, অল দ্য বেস্ট, বাই বাই। ওকে স্যার ভিডিওর আজকে ক্লাসের লিংকের ভিডিওটা একটু দিয়ে দিলে ভালো হয়। যত তাড়াতাড়ি। রাকিব, আরিদে, রাকিব সাহেব আছেন? আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। জি জি স্যার, ভিডিও চলে যাবে, কিছুক্ষণ সময় লাগবে আপলোড হতে। জি।